দেখ আগের দিন 40টা হয়েছিল, আজকে 41 থেকে করাবো, ঠিক আছে? বলছে অ্যান এক্সাম্পল অফ ইন্টারনাল ক্যাপিটাল, ঠিক আছে? আগের ক্লাসেও আমরা পড়িয়েছিলাম ইন্টারনাল ক্যাপিটালের উদাহরণ কোনটা। এখানে ইন্টারনাল ক্যাপিটাল বলতে কোনটাকে বোঝা যায়? জেনারেল রিজার্ভ হচ্ছে এক ধরনের ইন্টারনাল ক্যাপিটাল, ঠিক আছে? জেনারেল রিজার্ভ হচ্ছে ইন্টারনাল ক্যাপিটাল। ইন্টারনাল ক্যাপিটাল মানে বুঝছো? ইন্টারনাল মানে কি? জানিস ইন্টার আর এক্সটার মানে কি? ইন্টার মানে ভেতর আর এক্সট্রা মানে বাইরে, ঠিক আছে? তাহলে একটা কোম্পানির ভিতরের ক্যাপিটাল কি হয়? কোম্পানি প্রতি বছর যত টাকা লাভ করে, লাভের কিছু টাকা কোম্পানির মধ্যেই রেখে দেয়। যখন কোম্পানির দরকার হয় তখন সেই টাকাটা কোম্পানি ইনভেস্ট করে, এটাকে ইন্টারনাল ক্যাপিটাল বলে। আর ইন্টারনাল ক্যাপিটাল একটা উদাহরণ, জেনারেল রিজার্ভ হচ্ছে এক ধরনের ইন্টারনাল ক্যাপিটাল, ঠিক আছে? ইংলিশ পড়বি, এখানে বাংলা লেখা আছে, ইংলিশ মানে বাংলা দেখে নিতে পারবি, ঠিক আছে তো? 42-এরটা, বিজনেস হ্যাজ ফিক্সড অ্যাসেট 2 লাখ টাকা, একটা ব্যবসার ফিক্সড অ্যাসেট 2 লাখ টাকা, কারেন্ট অ্যাসেট আছে 1.5 লাখ টাকা। একটা বিজনেসের ফিক্সড অ্যাসেট 2 লাখ টাকা, কারেন্ট অ্যাসেট 1.5 লাখ টাকা, ঠিক আছে? আর কারেন্ট লাইবিলিটি আছে 50,000 টাকা, লং টার্ম লোন আছে 1 লাখ টাকা। বলছে বলো ওয়ার্কিং ক্যাপিটাল কত? সুন্দর শিখে এদিক টাকা। ওয়ার্কিং ক্যাপিটাল বের করার ফর্মুলা কি জানিস? কারেন্ট অ্যাসেট থেকে কারেন্ট লাইবিলিটি বাদ দিলে ওয়ার্ক ফেলবো। তাহলে তুই খাতা খুলে লিখে নে, কিছু কিছু জিনিস লিখে রাখা দরকার না? আর নাহলে বইয়ের মধ্যেই ফাঁকা জায়গা আছে কেন? না, বইয়ের মধ্যে জায়গা নেই, তোদের বইতে জায়গা নেই, ঠিক আছে তো? তাহলে খাতা খোল, খাতা খোল, জাস্ট খাতা খুলে লিখে রাখবি কি বলতো? ওয়ার্কিং ক্যাপিটাল লেখ। আমি বলছি লেখ ওয়ার্কিং ক্যাপিটাল, লেখ ওয়ার্কিং ক্যাপিটাল ইকুয়াল টু কারেন্ট অ্যাসেটস মাইনাস কারেন্ট লাইবিলিটিস। ডব্লিউসি ইকুয়াল টু সিএ মাইনাস সিএল, ঠিক আছে? এটুকু মনে রাখলেই হবে। তা সিএ কত? 1.5 লাখ টাকা। সিএ কত? 1.5 লাখ টাকা। আর সিএল কত? 50,000 টাকা। তো 1.5 লাখ থেকে 50 বাদ দিলে কত হলো? 1 লাখ টাকা। কারেন্ট লাইবিলিটি, কারেন্ট অ্যাসেট, দেখ ওখানে কোশ্চেনের মধ্যেই ইংলিশ মানে টার্ম লেখা আছে, যদি স্পেলিং যদি বুঝতে অসুবিধা লিখে দেওয়া যায়। তাহলে ওয়ার্কিং ক্যাপিটাল বের করার ফর্মুলা কি? কারেন্ট অ্যাসেটস মাইনাস কারেন্ট লাইবিলিটি, ঠিক আছে তো? কারেন্ট অ্যাসেটস মাইনাস কারেন্ট লাইবিলিটি। 1.5 লাখ থেকে 50,000 বাদ দিলে কত হচ্ছে? 1 লাখ টাকা। হয়ে গেল অ্যান্সার। বুঝতে পেরেছি? কোনো ডাউট নেই এখানে? বলবো নেক্সট কোশ্চেনে যাবো। আচ্ছা বল দেখি, কে বলবি? গুডউইল ইজ আ কি হবে এখানে? রিয়াল অ্যাসেট, ফিকটিসিয়াস অ্যাসেট, কারেন্ট অ্যাসেট নাকি সার্কুলেটিং অ্যাসেট? কি মনে হয় কি হলো? হ্যাঁ হ্যাঁ, কিসব বলছি? গুডউইল কি বলেছিলাম? গুডউইল কি জানিস? গুডউইল হচ্ছে ইনট্যানজিবল ফিক্সড অ্যাসেটস। গুডউইলকে বলা হয় ইনট্যানজিবল ফিক্সড অ্যাসেটস। তার মানে কারেন্ট অ্যাসেট তো নয়, ঠিক আছে তো? গুডউইল কি অ্যাসেট জানিস? কি বললাম বল? গুডউইল কি বললাম? কি অপশনটা কি বললাম? ইনট্যানজিবল। গুডউইল হচ্ছে ইনট্যানজিবল ফিক্সড অ্যাসেটস। ইনট্যানজিবল ফিক্সড অ্যাসেট, স্যার এখানে অপশন নেই। দেখ এখানে বলছে ফিকটিসিয়াস অ্যাসেট, না গুডউইল কে ফিকটিসিয়াস অ্যাসেট বলে না। গুডউইল কি কারেন্ট অ্যাসেট? এবার তো বললো কারেন্ট অ্যাসেট, বললাম না গুডউইল কে কারেন্ট অ্যাসেট বলে না। তারপর সার্কুলেটিং অ্যাসেট, না গুডউইল কে সার্কুলেটিং অ্যাসেট বলে না। গুডউইল কি জানিস? গুডউইল ইজ আ রিয়াল অ্যাসেটস। এত লেটে করলে হবে না কি করে? হ্যাঁ তো ওইটা তো বলছি লেট করলে হবে। একচুয়ালি সি বলেছিলাম, একচুয়ালি সেটা সি। 42-এরটা হচ্ছে 1 লাখ টাকা। আচ্ছা ওখানে এবিসি না লিখে 41-এরটা হবে জেনারেল রিজার্ভ, ঠিক আছে তো? 42-এরটা হবে 1 লাখ টাকা, ঠিক আছে? 42-এরটা হলো 1 লাখ টাকা। যাদের বই নেই তারা কিন্তু অ্যান্সার টুকে রাখ, আর যাদের বই আছে বইয়ের মধ্যে রাইট মার। যাদের বই আছে বইয়ে রাইট মার, যাদের বই নেই হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই। 42-এরটা কি লিখলি? অ্যান্সার 1 লাখ টাকা। আচ্ছা 43-এরটা বললাম কি বললাম? গুডউইল হচ্ছে রিয়াল অ্যাসেটস। কিন্তু গুডউইলকে কি বলা হয়? এখানে পাশে যার যার খাতায় লিখছিস বা এমনি খাতায় সাহায্য নিচ্ছিস লিখে রাখ, কেননা পরীক্ষার হলে দেখা গেলো এই অপশনটা দিল না, অপশন দিল না, এটা কোশ্চেন এটা দিল। পরীক্ষার হলে ধরে এই কোশ্চেনটা দিল গুডউইল ইজ আ, এই অপশন থাকলো না, তখন তুই কি লিখবি? তখন অ্যান্সার কি হবে জানিস তো? লিখে রাখ ইনট্যানজিবল, এটাকে বলা হয় ইনট্যানজিবল ফিক্সড অ্যাসেটস। মনে রাখবি তো? মনে রাখতে পারবি তো? গুডউইল ইজ আ ইনট্যানজিবল ফিক্সড। আমি কি বলেছিলাম ক্লাসে? গুডউইল কি? গুডউইল হচ্ছে এমন এক ধরনের অ্যাসেট যেটাকে টাচ করা যায় না, বলেছিলাম না? টাচ করা যায় না মানে ইনট্যানজিবল। আর ফিক্স কেন? গুডউইল আমরা বলেছিলাম অ্যাসেট দুভাগে ভাগ করা যায়, অ্যাসেট তিন ভাগে ভাগ করা যায় বলেছিলাম না? একটা কারেন্ট অ্যাসেটস, একটা নন কারেন্ট অ্যাসেটস আর একটা ফিকটিসিয়াস অ্যাসেটস। নন কারেন্ট অ্যাসেটস এরই একটা নন কারেন্ট অ্যাসেটকে দুভাগে ভাগ করা যায়, একটা ট্যানজিবল আর একটা ইনট্যানজিবল। মনে রাখতে হবে তো? আচ্ছা হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ নট আ নন ডেপ্রিসিয়েবল অ্যাসেটস, ঠিক আছে? নন মানে নন ডেপ্রিসিয়েবল মানে বুঝিস তো? মানে বুঝবি, বুঝতে অসুবিধা মানে জিজ্ঞাসা করবি। এমন না যে কোশ্চেন করলাম পড়ে ফটাফট করে টিক মারলাম, না, কোশ্চেনের মানে বল। বলেছে কি অ্যাকচুয়ালি এমসিকিউ জিনিসটা না কঠিন জিনিস হয়, বিশেষ করে প্র্যাকটিক্যাল পেপারে এমসিকিউ টাফ হয়। কেন?
প্র্যাকটিক্যাল পেপারে এমসিকিউ কি হয়, তুমি যদি মানে না বুঝো করতে পারবে না, মানে বুঝে করতে হয় প্র্যাকটিক্যাল পেপারে এমসিকিউ। ঠিক আছে তো? দেখ, নন ডেপ্রিসিয়েবল অ্যাসেট মানে কি? এমন কোন অ্যাসেটের উপর ডেপ্রিসিয়েশন হয় না, জানিস? আমি তোকে বলছি ডেপ্রিসিয়েশন মানে বল। এই ডেপ্রিসিয়েশন মানে কি? সেকেন্ড সেমিস্টার শিখবো। ডেপ্রিসিয়েশন মানে জানিস তো, যে জিনিসের ভ্যালু আস্তে আস্তে কি করে, কমে যায়। এমনি কমন সেন্স বলছি, কমন সেন্স এ পড়তে হবে না। জমির ভ্যালু বাড়ে না কমে, কি মনে হয়? বাড়ে। তাহলে জমির উপর ডেপ্রিসিয়েশন হয়, অ্যান্সার তো পেয়ে গেলি। বাকি সব করে জিনিসের উপর ডেপ্রিসিয়েশন হয়। বুঝতে পারলি তো? তাহলে অ্যান্সার হবে ল্যান্ড। নাকি বুঝিস নি? বুঝিস বল ভাই, কাউকে জিজ্ঞাসা করিস। আগে তো জমি কেনা থাকে, জমির ভ্যালু বাড়বে না কমবে? কিন্তু বাড়ি কেনা থাকলে বাড়ির ভ্যালু বাড়বে না কমবে? কমবে। কেন? বাড়ি ইউজ করছিস, সিম্পল ব্যাপার। ঠিক আছে তো? আচ্ছা, তারপর কি লিকুইড অ্যাসেট। লিকুইড অ্যাসেটের মধ্যে কোনটা পড়ে না? বলছে লিকুইড অ্যাসেট ডু নট, এর মধ্যে কোনটা লিকুইড অ্যাসেটের মধ্যে পড়ে না জানিস? বলতে পারবি? আমি তোকে বুঝিয়ে দিই। আমি তোকে লিকুইড অ্যাসেট মানে জানিস? লিকুইড মানে কি? ওটা বাংলা লেখা আছে তরল তরল সম্পত্তি আর কি। হ্যাঁ বল। না, তরল সম্পত্তি মানে পেট্রোল, তরল সময়। হ্যাঁ বল, কি বলছি বল। ও লিকুইড, লিকুইড মানে জানিস না? লিকুইড, কত কিছু লিকুইড খাবার খাস সেটা লিকুইড। তো লিকুইড, লিকুইড অ্যাসেট মানে অ্যাকাউন্টেন্সিতে লিকুইড অ্যাসেট। লিকুইড অ্যাসেট বলতে বলতে পারে তরল সম্পদ। লিকুইড মানে কি? তরল। লিকুইডকে তোরা যারা বাংলায় জানিস, জানতে চাই লিকুইড মানে তরল। এবার তোরা ভাব, তো নিজেই ভাব, তোর বলে যারা ইংলিশ হয়েছে লিকুইড মানে কি? তুই বল কোনো খাবার খাস নি যে ডাক্তাররা শরীর খাবার বলে না লিকুইড খাবার খাও, লিকুইড বলে না খেতে, লিকুইড। তো লিকুইড খাবার, লিকুইড মানে হচ্ছে তরল। ঠিক আছে তো? তরল। আর অ্যাসেট মানে সম্পত্তি। তো তরল সম্পত্তি কোনটা জানিস? যেই অ্যাসেট গুলোকে, যেই অ্যাসেট গুলোকে খুব সহজে ক্যাশে কনভার্ট করা যায় তাকে বলে লিকুইড অ্যাসেটস। বুঝতে পারলি? যেইগুলোকে খুব সহজে ক্যাশে কনভার্ট করা যায়। বোঝা গেল? তোকে যদি কেউ এখানে দেখ, এখানে এই কোশ্চেন দেয়ই, ওরা বলছে বলো কোনটা লিকুইড অ্যাসেট নাই, আমি তোকে বললাম ওকে লিকুইড অ্যাসেট যেই অ্যাসেট গুলোকে খুব সহজে ক্যাশে পরিণত করা যায়। যেমন কোন জিনিসকে সহজে ক্যাশে পরিণত করা যায়? যেমন ধর, আমি তোকে বলি, তোকে একটু লিখছি, শুনবি। হ্যাঁ, কারেন্ট অ্যাসেটস। এটাকে কি লিখলাম? কারেন্ট অ্যাসেটস। আমাদের অ্যাকচুয়ালি এটা 12 এর কোশ্চেন দেয়, 12 থার্ড সেমিস্টার এই কোশ্চেনটা দেবে। এই কোশ্চেনটা দেবে 12 থার্ড সেমিস্টার। বলে কি অল কারেন্ট অ্যাসেটস, অল কারেন্ট অ্যাসেটস নট আ, অল কারেন্ট অ্যাসেটস নট আ লিকুইড অ্যাসেটস। মানে বলতে পারলি কি লিখলাম? অল কারেন্ট অ্যাসেট নট আ লিকুইড অ্যাসেটস। মানে বলতে পারলি কি লিখলাম? সমস্ত কারেন্ট অ্যাসেটকে লিকুইড অ্যাসেট বলে না, অল লিকুইড অ্যাসেট ইকুয়াল টু কারেন্ট অ্যাসেটস। লাইনের মানে কি বলতে পারলি? ভালো করে বোঝ না, অসুবিধা হলে জিজ্ঞাসা কর বারবার করে। বললাম যে সমস্ত কারেন্ট অ্যাসেটস মানে লিকুইড অ্যাসেটস। বলছে অল কারেন্ট অ্যাসেটস নট আ লিকুইড অ্যাসেট, সব কারেন্ট অ্যাসেটকে লিকুইড অ্যাসেট বলে না, কিন্তু সব লিকুইড অ্যাসেটকে কারেন্ট অ্যাসেট বলে। তাহলে বুঝতে পারলি তো? এবার দেখ এখানে না, আমি তোকে বলছি স্টক, এখানে একটা লিখলাম স্টক। আচ্ছা তোরা তো পড়েছিস, আমরা তো বেসিক অ্যাকাউন্টিং নামে এমসিকিউ করছি, আমরা তো প্রথমেই পড়ালাম স্টক। স্টকটা কি? অ্যাসেট নাকি না? বলেছিলাম তো স্টক অ্যাসেট কি অ্যাসেট? কারেন্ট অ্যাসেট নাকি ফিক্সড অ্যাসেট? কারেন্ট অ্যাসেট। স্টক হচ্ছে কারেন্ট অ্যাসেট, স্টক হচ্ছে কারেন্ট অ্যাসেট। ঠিক, একদম কারেক্ট আনসার, স্টক কারেন্ট অ্যাসেট। এইবার জানতে হবে স্টকটা কি লিকুইড অ্যাসেট, এটা জানি। অ্যাকচুয়ালি স্টক এমন একটা জিনিস, আজকে আমি একটা ব্যবসা করছি, আমি একটা বিজনেস করছি, বছরের শেষে দেখলাম গোডাউনে আমার 1 লাখ টাকা স্টক বেঁচে আছে। এবার প্রশ্ন হলো এটাকে কি লিকুইড অ্যাসেট বলতে পারি? আমি বললাম স্টক লিকুইড অ্যাসেট নয়। কেন নয় লিকুইড অ্যাসেট? কারণটা কি? কারণ স্টককে খুব সহজে ক্যাশে পরিণত করতে পারে। আজকে আমার গোডাউনে বছরের শেষে ধর আমার ধর ফোনের বিজনেস, বছরের শেষে দেখলাম আমার 1 লাখ টাকার ফোন বেঁচে আছে, তাহলে এই ফোনগুলো দিয়ে পরের বছর বেচবো, এই ফোনগুলো দিয়ে পরের বছর বেচতে পারবো। এই ফোনগুলো আমাকে বেচবো, যাকে বেচবো তাকে ধারেও বেচতে পারি, ধারে বেচতে পারি, আবার যাকে ধারে বেচবো তার থেকে আবার কবে টাকা পাবো, আবার টাকা পাওয়া গেলে ব্যাড ডেটও হতে পারে। মানে এই স্টককে খুব সহজে ক্যাশে কনভার্ট করা যায়। আর একটা কি হয়? প্রিপেইড এক্সপেন্সেস। এই দুটো জিনিসকে সহজে ক্যাশে কনভার্ট করা যায় না। তার মানে যেইগুলোকে ক্যাশে কনভার্ট করা যায় না তাকে বলে লিকুইড অ্যাসেট। তাহলে তোকে যদি বলে কোনগুলোকে ক্যাশে কনভার্ট করা যায় না, তুই বলবি কি লিকুইড অ্যাসেটকে ক্যাশে কনভার্ট করা যায় না। তাহলে বলো লিকুইড অ্যাসেটের উদাহরণ মানে মানে কি বললাম, একটু উল্টো করলাম, একটু চেঞ্জ করলাম। বলছে লিকুইড অ্যাসেট কাকে বলে? যেইগুলোকে সহজে ক্যাশে কনভার্ট করা যায় তাকে বলে লিকুইড অ্যাসেট। এবার বলতে পারি তাহলে কোনগুলোকে ক্যাশে কনভার্ট করা যায় না খুব তাড়াতাড়ি? স্টককে সহজে ক্যাশে কনভার্ট করা যায় না, আর প্রিপেইড এক্সপেন্সকে সহজে ক্যাশে কনভার্ট করা যায়। ওরা কোশ্চেন ক্লিয়ার দিয়েছে, বলছে বলো লিকুইড অ্যাসেটের মধ্যে কোনগুলো পড়বে না? স্টক পড়ে না আর প্রিপেইড এক্সপেন্স পড়ে না। বোঝা গেল তো? কি স্টক আর প্রিপেইড এক্সপেন্স পড়ে না, মনে রাখতে হবে। হ্যাঁ, সেটা
ওই এ বি সি তে যাস না, জাস্ট অপশনে মানে ব্যাপারটা পড়ে কর তাহলে কি মনে থাকবে। আচ্ছা, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ক্যান নেভার কনভার্ট ইনটু ক্যাশ? দেখ দেখ তোকে আগের কোশ্চেন এতক্ষণ ধরে ধরে যেটা বোঝালাম সেটাই পরের কোশ্চেন দিয়ে দিয়েছি। কি বলেছে? হুইচ এর মধ্যে চারটের মধ্যে কোনটা ক্যান নেভার বি কনভার্টেড, মানে কনভার্ট করা যায় না, কখনো কনভার্ট করা যায় না ক্যাশে, এর মধ্যে কোনটাকে ক্যাশে কনভার্ট করা যায় না? তাহলে তোকে প্রত্যয় 46 এরটা কি হতে পারে বল, এই মাত্র পড়ালাম তো, বল কোনটাকে ক্যাশে, প্রিপেড এক্সপেন্স হয়ে গেল অ্যান্সার, আর কিছু দরকারই নেই জানা দরকার, বুঝতে পারলি ব্যাপারটা? তাহলে আগের কোশ্চেনের মধ্যে অ্যান্সারটা পেয়ে গেলি। আচ্ছা 47 বলছে কোন স্টেটমেন্টে সত্য? আহ, আমি তোকে আমি তোকে এই মাত্র 46 পড়ালাম না, 45 পড়ালাম, কি রে 45 এর এমসিকিউ গুলো বোঝালাম, যদি 45 এর এমসিকিউ সত্যি বলি যদি বুঝিস তাহলে 47টা পার, যদি বুঝিস তাহলে পার, দরকার হলে 40 কি বলেছে, এটা লিকুইড অ্যাসেট বলেছে, তা আমি তো কি বললাম, লিকুইড অ্যাসেট কাকে বলে? যেই অ্যাসেট গুলোকে খুব সহজে ক্যাশে কনভার্ট করা যায়, তাই তো? তার মানে দেখ, প্রথমে একটা করে পয়েন্ট বল, লিকুইড অ্যাসেট বের করার ফর্মুলা কি লিখেছে? স্যার কারেন্ট অ্যাসেট থেকে স্টক বাদ দিলে তাকে লিকুইড অ্যাসেট বলে। এই মাত্র কি বলেছিলাম? আমি বলেছিলাম সব কারেন্ট অ্যাসেটকে লিকুইড অ্যাসেট বলে না, ওই সব কারেন্ট অ্যাসেট থেকে কিছু অ্যাসেটকে বাদ দিতে হয়। কি কি বাদ দিয়েছিলাম বল? স্টক আর প্রিপেড। তাহলে কারেন্ট অ্যাসেট থেকে কি কি বাদ দিতে হয়? স্টক আর প্রিপেড। তাহলে দেখা আছে স্টক মাইনাস প্রিপেড, মাইনাস স্টক মাইনাস প্রিপেড। ও সি বললো, একদম কারেক্ট অ্যান্সার দিয়েছে, একদম কারেক্ট অ্যান্সার দিয়েছে। দেখ কেন জানিস তো, কারেন্ট অ্যাসেট থেকে একটা ব্র্যাকেটে মাইনাস আছে, তাহলে ব্র্যাকেটটাকে সরালে কি হয়? মাইনাস স্টক মাইনাস প্রিপেড না? তাহলে কারেক্ট অ্যান্সার এটা হচ্ছে, বুঝতে পারলি? আমার প্রশ্ন কিন্তু বারবার বলছি এ বি সি ডি তাই ফোকাস করছি না, বোঝাটা ফোকাস করছি, বোঝাগুলো জরুরি কিন্তু। হলো 47টা হলো তো, অ্যান্সার 47টা হলো। এবার দেখ 48টা কি বলছে? ফিকটিসিয়াস অ্যাসেট, আমি আগের দিন কি বলেছিলাম মনে পড়ে? ফিকটিসিয়াস অ্যাসেট কি বলেছিলাম? ঝুটা সম্পত্তি বলেছিলাম, ফলস অ্যাসেটস, ফলস অ্যাসেট বলেছিলাম তো। আমি বারবার বলেছি ফিকটিসিয়াস এর উদাহরণ পড়ে রাখতে, উদাহরণ বলতে পারবি? উদাহরণ কি কি বলেছিলাম? এখন তুই অপশনের দিকে তাকা, যাই অপশনের দিকে না তাকিয়ে মনে করার চেষ্টা কর, তাহলে তো ক্লিয়ার মনে পড়ছে ফিকটিসিয়াস এর উদাহরণ কি কি বলেছিলাম? মনে পড়ছে না? দেখ আমি দুটো এখানে যা যা আছে দুটো পয়েন্টই বলেইছিল এই দুটোর মধ্যে। একটা বলেছিলাম ডেবিট ব্যালেন্স অফ প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট, ব্যবসা থেকে আমরা লাভ এক্সপেক্ট করি, ব্যবসায় যদি লস হয় তাকে বলে ডেবিট ব্যালেন্স অফ প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট, এটাকে ফিকটিসিয়াস অ্যাসেট বলে, ঠিক আছে? আরেকটা কি বলেছিলাম? প্রিলিমিনারি এক্সপেন্সেস, কোম্পানি তৈরি হওয়ার আগের খরচা, দুটোই তো বললাম। আরেকটা ডিফার্ড অ্যাডভার্টাইজিং এক্সপেন্ডিচার, তিনটে পয়েন্টকে বলা হয় ফিকটিসিয়াস অ্যাসেটস। এখানে কারেক্ট অ্যান্সার হবে অল অফ দিস। এরকম কোশ্চেন তুই পরীক্ষায় পাবি, তাও বলেইছি এরকম কোশ্চেন পরীক্ষায় পাবি তুই। যেমন এই কোশ্চেন তো কপি কোশ্চেন, এই মক পেপারে যে আমি দেবো মক পেপার, মক পেপারে এই কোশ্চেনটা আছে, এই কোশ্চেনটা আছে মক পেপারে, ঠিক আছে তো? এগুলো তোকে পড়তে হবে। বলছে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং অ্যাসেট কন্টিনজেন্ট অ্যাসেটস, কন্টিনজেন্ট, এই কন্টিনজেন্ট অ্যাসেট কাকে বলে জানিস তো? সম্ভাব্য দায়। এই সরি, কন্টিনজেন্ট সম্ভাব্য দায় কি বলে? কন্টিনজেন্ট মানে সম্ভাব্য সম্পদ, সম্ভাব্য মানে কি? সম্ভাব্য মানে বেঙ্গলি ওয়ার্ডটা ভাব, সম্ভব মানে সম্ভাবনা আছে, পসিবিলিটি আছে। হ্যাঁ, কন্টিনজেন্ট অ্যাসেটস, ঠিক এদের মধ্যে কোনটা কন্টিনজেন্ট অ্যাসেটস হতে পারে? দেখছি। আনরিয়ালাইজ প্রফিট অন স্টক, আনরিয়ালাইজ প্রফিট অন স্টক, ঠিক আছে? আনরিয়ালাইজ প্রফিট অন স্টক, ঠিক আছে? আনরিয়ালাইজ প্রফিট অন স্টক মানে বুঝিস? আনরিয়ালাইজ প্রফিট অন স্টক মানে যেই প্রফিটটা তুই রিয়ালাইজ করতে পারবি। গল্প বই, আনরিয়ালাইজ প্রফিট অন স্টকের গল্পটা বুঝবি? এই আনরিয়ালাইজ প্রফিট অন স্টকের গল্পটা বুঝবি? গল্পটা শুনবি? দেখ এটা ব্যাপারটা কি হয়, ধর সাপোজ ধর, মন দিয়ে শুনবি, ছোট যে কোনো রকমের উদাহরণ দিতে পারি। ধর আমাদের একটা কোম্পানি আছে, আমার একটা কোম্পানি তো, শুনছিস তো? অ্যান্সার লিখলে কিন্তু বুঝতে পারবি না, কনসেপ্ট বুঝতে পারবি। তুই অ্যান্সার লিখলে তুই জানতে পারবি না, মুখস্থ হয়ে গেল, কনসেপ্ট জানতে চাইলি। ধর আমার একটা বিশাল বড় কোম্পানিতে দুটো ডিপার্টমেন্ট আছে, একটা কি ডিপার্টমেন্ট? একটা এ আর একটা বি ডিপার্টমেন্ট, এ ডিপার্টমেন্ট বি ডিপার্টমেন্ট। তো এ ডিপার্টমেন্টে এমন কিছু গুডস আছে যেই গুডসটা বি ডিপার্টমেন্টের দরকার আছে, বুঝতে পারলি? আমার কোম্পানিতে দুটো ডিপার্টমেন্ট, ডিপার্টমেন্ট বুঝিস তো? আমার কোম্পানিতে কোনো একটা প্রোডাক্ট তৈরি করা হবে দুটো ডিপার্টমেন্টের মধ্যে দিয়ে, এ ডিপার্টমেন্ট বি ডিপার্টমেন্ট, ঠিক আছে? এইবার বি ডিপার্টমেন্টের কোনো একটা, ধর আমি তোকে কি বলবো, উদাহরণ তোকে বলি, ধর ওই টেলর আর ক্লথ বুঝিস তো? টেলর আর ক্লথ বুঝিস? ধর আমার কোম্পানিতে দুটো ডিপার্টমেন্ট আছে, একটা টেলর ডিপার্টমেন্ট আছে, একটা ক্লথের ডিপার্টমেন্ট আছে, ঠিক আছে? তো টেলরের কি দরকার? ক্লথ দরকার, ক্লথ দরকার। তো
তো ধর সাপোজ ধর আমি এরকম লিখি, তোকে বোঝাতে সুবিধা হবে। ধর এটা টেলর, এটা ধর ক্লথ, ঠিক আছে? তো ক্লথ দরকার কার? টেলর। তাহলে টেলর ডিপার্টমেন্ট কার উপর ডিপেন্ড? ক্লথের উপর ডিপেন্ডেন্ট। তার মানে টেলর ডিপার্টমেন্টের ক্লথ দরকার, তাহলে কি করবে? টেলর ডিপার্টমেন্ট ক্লথ পারচেস করবে। টেলর ডিপার্টমেন্ট পারচেস করবে কি? ক্লথ পারচেস করবে কার থেকে? এর থেকে ক্লথ পারচেস করবে, তাই তো? এবার সাপোজ ধর ও তো পারচেস করবে। ধর টেলর ডিপার্টমেন্ট ধর 10,000 টাকার গুডস পারচেস করবে, ঠিক আছে? 10,000 টাকার গুডস পারচেস করলো, 10,000 টাকা দিয়ে পারচেস করলো। তার মানে কি? তাহলে টেলর পারচেস করলো আর ক্লথ কি করলো? সেল করলো না? তাহলে ওর সেল কত? 10,000। বুঝতে পারলি? ওর সেল কত হলো? 10,000। বুঝতে পারছিস কি বুঝতে পারছিস না? গল্পটা বুঝতে পারছিস তো? বুঝতে অসুবিধা হলে তাহলে তো ক্লিয়ার করতে হবে। এখানে দেখ, আমার কোম্পানির দুটো ডিপার্টমেন্ট, একটা টেলর ডিপার্টমেন্ট আর ক্লথ ডিপার্টমেন্ট, ঠিক আছে? তো আমার একটা ডিপার্টমেন্টে কাপড় থাকে, আর একটা ডিপার্টমেন্টে কাপড় দিয়ে জামা কাপড়গুলো তৈরি হয়, ঠিক আছে? তৈরি হয়। তাহলে যে তৈরি করবে তার কি লাগবে? কাপড় লাগবে। তাহলে কাপড় কে দেবে? ক্লথ ডিপার্টমেন্ট ওকে দেবে, মানে ক্লথ ডিপার্টমেন্ট ওকে টেলর ডিপার্টমেন্টে কাপড়গুলো বিক্রি করবে, ঠিক আছে? তার মানে ক্লথ ডিপার্টমেন্ট বিক্রি করলো কত টাকায়? 10,000 টাকায় বিক্রি করলো। তাহলে টেলর ডিপার্টমেন্ট কিনলো 10,000 টাকা দিয়ে। তাহলে এবং আমার প্রশ্ন, ক্লথ ডিপার্টমেন্ট তো বিক্রি করলো 10,000 টাকা, তাহলে সেটা লাভ করেছিল? না লাভ করে তো বিক্রি করবে না। কত টাকা লাভ করলো? সাপোজ ধর এখানে মনে করলাম প্রফিট করলো কত? 1,000 টাকা। যদি টেলর ডিপার্টমেন্ট এই পুরো গুডস কাজে লেগে যায় তাহলে কোনো সমস্যা নেই। তো সাপোজ ধর 10,000-এর মধ্যে, 8,000 কাজে লাগাতে পারবে, 2,000 মাল এখনো বেঁচে আছে, তাই তো? 2,000 মাল বেঁচে আছে। তাহলে এই 2,000-এর মধ্যে কিছু প্রফিট আছে। 10,000-এ প্রফিট 1,000 টাকা, তাহলে 2,000-এ প্রফিট হবে, কিছু তো একটা আছে। এটাকে বলে আনরিয়ালাইজ প্রফিট অন স্টক, যেই প্রফিটটা এখনো রিয়ালাইজ হয়নি, ঠিক আছে? এই টেলর ডিপার্টমেন্ট যদি পুরো 10,000 টাকার তোর ক্লথ যদি ইউজ করে ফেলতো, তখন ক্লথের প্রফিট হতো 1,000। কিন্তু ও তো 2,000 ইউজ করতে পারেনি, তাহলে 2,000 প্রফিটও রিয়ালাইজ করতে পারেনি, এটাকে বলে আনরিয়ালাইজ। বুঝতে পারলি? এটা এই জিনিসটা তুই আগামী দিনে যখন তুই বড় হবি, এখন তো পুরো বাচ্চা, শিশু আছিস তোরা এখন, ঠিক আছে? যখন কলেজে উঠবি, টপিক আছে ডিপার্টমেন্টাল বলে একটা চ্যাপ্টার আছে, হোল্ডিং কোম্পানি বলে চ্যাপ্টার আছে, ওখানে শিখবো। অ্যামালগামেশন বলে চ্যাপ্টার ওখানে শিখবো। আনরিয়ালাইজ প্রফিট অন স্টক কাকে বলে? আনরিয়ালাইজ প্রফিট অন স্টক কাকে বলে? যেই স্টকটা তুই এখন রিয়ালাইজ করতে পারিস। ওই যে বললাম, তুই যদি 10,000 টাকার মাল পুরো ইউজ করতে পারিস তাহলে আমার 1,000 টাকা প্রফিট হবে, কিন্তু যদি পুরো ইউজ করতে না পারিস তাহলে তো হবে না। এটাই হচ্ছে আনরিয়ালাইজ প্রফিট অন স্টক। তাহলে আমাকে যদি বলে কন্টিনজেন্ট অ্যাসেটস এর উদাহরণ কি? এটা হচ্ছে এক ধরনের আনরিয়ালাইজ প্রফিট অন স্টক, ঠিক আছে? কন্টিনজেন্ট অ্যাসেটস এর উদাহরণ কি? আনরিয়ালাইজ প্রফিট অন স্টক। 50 নম্বর কোশ্চেন দেখ, বলছে বল। মিতা বল দেখি, চেষ্টা কর, কোনো অসুবিধা নেই। পড়েছি, বহুবার পড়েছি। এর মধ্যে বলছে বল কোনটা ইন্টারনাল লাইবিলিটি। ইন্টারনাল লাইবিলিটি মানে কারবারের আভ্যন্তরীণ দায় কোনটা? বল ইন্টারনাল লাইবিলিটি কোনটা, চেষ্টা কর। ইন্টারনাল লাইবিলিটি, দেখ এর শোন, দুটো লাইবিলিটি হয়, একটা ইন্টারনাল হয় আর একটা এক্সটার্নাল হয়। ইন্টারনাল মানে কোম্পানির মধ্যে, আর একটা এক্সটার্নাল মানে কোম্পানির বাইরে। তো দেখ এর মধ্যে কোম্পানির বাইরে কোনগুলো বুঝলাম, এখানে বাইরে কোনগুলো? লোন ফ্রম ম্যানেজার, বাইরের থেকে লোন নেওয়া আছে। তারপর কি বল? রেন্ট পেবেল মানে কি? যার বাড়িতে আমি পড়াচ্ছি তাকে বাড়ি ভাড়া দিতে হবে, সে কি? আমার কোম্পানির লোক। যার বাড়িতে পড়াচ্ছি সেও বাইরের লোক। আউটস্ট্যান্ডিং ওয়েজেস, ধর আমার কোম্পানির ওয়ার্কার আছে, ওদেরকে কাজ করাচ্ছি, তো আমার কোম্পানি ঘরের লোক না বাইরের লোক? বাইরের লোক, ঘরের লোক না, কিন্তু ওকে টাকার পেমেন্ট করতে হয় বাইরে। তার মানে বাইরের লোক কারা? এরা সবাই বাইরের লোক। তার মানে আমার কারেক্ট ক্যাপিটাল। ইন্টারনাল মানে ক্যাপিটাল। ইন্টারনাল কাকে বলে? মালিক। আর রিসিভ বলতে কি? ইনক্রিজ ইন লং টার্ম লাইবিলিটি, ডিক্রিজ ইন ফিক্সড অ্যাসেটস, আইদার এ অর বি, ইনক্রিজ ইন কারেন্ট লাইবিলিটি। তো রিসিভ বলতে কি বোঝায়? তাহলে 51 নম্বরটা রিসিভ বলতে কি বোঝায়? রিসিভ বলতে কি বোঝায়? এখানে রিসিপ্টস বলছে, রিসিপ্ট মানে লং টার্ম লাইবিলিটি যদি বাড়ে। আমি তোকে বোঝাই ব্যাপার। রিসিভ মানে রিসিপ্ট রিসিপ্ট মানে কি? রিসিপ্ট মানে কি পড়েছিলাম? মনে পড়ে বেসিক অ্যাকাউন্টে আমি পড়েছিলাম না রিসিপ্ট? রিসিপ্টকে দু রকম ভাবে ভাগ করা যায়, একটা রেভিনিউ রিসিপ্ট, একটা ক্যাপিটাল রিসিপ্ট। রিসিপ্ট মানে কি? টাকা আসা। ধর আমি ঘরে বসে আছি, ঠিক আছে? এটা ধর আমার কোচিং সেন্টারে একটা ক্যাশ বাক্স পড়ে আছে, তো যত টাকা ঢুকছে তাকে তো রিসিপ্ট বলে। রিসিপ্ট মানে কি? ঘরে টাকা আসলে তাকে তো রিসিপ্ট বলে।
তো লং টার্ম লাইবিলিটি বেড়ে যাও। এবার তুই ভাব, ইমাজিন কর লং টার্ম লাইবিলিটি মানে কি, লোন। লোন যদি বেড়ে যায় তাহলে ঘরে টাকা আসছে কি আসছে না? আসছে। তাহলে কি লং টার্ম লাইবিলিটি বেড়ে গেলে এটাকে রিসিভ বলে কি বলে? বল। আচ্ছা বুঝে গেল তো? আচ্ছা বল, তুই বল তোর ঘরে ধর একটা বড় মেশিন আছে, শুনছিস তো? ঘরে একটা বড় ধর এসি আছে, নষ্ট হয়ে গেছে, এসিটাকে তুই বেঁচে দিলি। টাকা আসছে কি আসছে না? আসছে। ওরা বলেছে ফিক্সড অ্যাসেট কমে গেল। এসি ফিক্সড অ্যাসেট না? তো ফিক্সড অ্যাসেট বেঁচে দিলে ফিক্সড বাড়ছে না কমছে? তাহলে কি দুটো অ্যান্সারই তো ঠিক লাগছে না ভুল লাগছে? অ্যান্সার তো ঠিক লাগছে, হ্যাঁ কি না বল? তুই ভাব তোর ঘরে লকারে কখন টাকা ঢুকতে পারে? কখন টাকা ঢুকতে পারে তুই বল? স্যার টাকা ঢুকতে পারে, আমি লোন নিই তাই টাকা ঢুকতে পারে। আবার আমার ঘরে ধরুন কোনো ডাইনিং টেবিল আছে, নষ্ট হয়ে গেছে, বেঁচে দিলাম, তাহলেও টাকা ঢুকবে। ব্যাপারটা বুঝতে পারলি নাকি বুঝিস নি? স্যার ঘুরিয়ে দিয়েছে। এটা তোর মুখস্থ করার জায়গা নেই। আমি বারবার বলছি শুধু মুখস্থ করে। কেন মুখস্থ করতে বারণ করছি জানিস? দেখ আমি বারবার আগে যে সিলেবাস ছিল না তোদের এমসিকিউ সিলেবাস আসার আগে, ওদের কি বলতাম? ওদের অ্যাকাউন্টেন্সি জানিস আগে শোন, আগে 24টা এমসিকিউ আছে। আগে সিলেবাস অ্যাকাউন্টস 24টা এমসিকিউ আছে। এরকম অনেক স্টুডেন্ট ছিল 7 থেকে 8 পেল, 24 7 থেকে 8 পেল। আবার এমন স্টুডেন্ট ছিল 20 পাবেই পাবে 20। কারা 20 পেতে জানিস তো? যারা অ্যাকাউন্টসে 100 তোলার টার্গেট করেছে। মানে বলতে 20 কারা পেত? যাদের অ্যাকাউন্টেন্সি নলেজ আছে তারাই 20 পেত। এবার ইভেন অনেক স্টুডেন্ট ছিল, তারা কেমন স্টুডেন্ট ছিলেন? ওরা শুধু এমসিকিউ বলতো, স্যার বলছে এমসিকিউ গুলো আসবে, তাহলে এগুলো মুখস্থ করে চলে যায়, তারাই সবচেয়ে কম নাম্বার। যারা এমসিকিউ মুখস্থ তারাই কম নাম্বার। বুঝতে পারছো তো? অ্যাকাউন্টেন্সি আর কস্ট ট্যাক্সের এমসিকিউ তোর বুঝতে হয়। অনেকে এমসিকিউ গাদা করতে পড়ে যায়, পড়তে হয় না এমসিকিউ, কিচ্ছু পড়তে হয় না, এমসিকিউ বুঝতে হয়। এমসিকিউ বুঝতে হয়। কেননা আমার প্রশ্ন হচ্ছে, এ তো নয় এখন নয় তোদের স্কুলে কোশ্চেন করবে, ওরা কপি করবে কোশ্চেন। কিন্তু এমন এমন জিনিস হয় কোশ্চেন কপি করে না, ও কোশ্চেনটা রাখলো, ও অপশন ওলট পালট করে দেবে। ওলট পালট মানে কি, এই অপশনই রাখলো না, অন্য অপশন রেখে দিল। মানে ও তোর থেকে জানতে চাইছে তুই আদৌ এর নলেজটা আছে তো? তুই যা অপশন পড়েছিস সেই অপশনই রাখলো না। এরকম করে বহুবার করেছে, ইভেন এইচএস এ আগে বহুবার করেছে। আমরা পড়িয়েছি একটা কোশ্চেন, ওই অপশনই দেয়নি। খুব মজা লাগে এগুলো করতে, কারণ এটার দরকার কি স্টুডেন্টের নলেজ জানার জন্য। বা ধর তুই ওই কোশ্চেনে পড়িস কিন্তু অপশন গুলো তো সব জানা। ব্যাপারটা বুঝতে পারছিস তো? ধর আমি তোকে বলছি একটা একটা কথার কথা বলছি, যেমন 12 যেমন এই কোশ্চেনটা দেবে, যেমন প্রফিট এন্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট, মানে ওদের আছে একটা কোশ্চেন প্রফিট এন্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট কি, ওরা পড়েছে নমিনাল অ্যাকাউন্ট। দেখা গেল এই অপশনটাই দিল, এই অপশনটাই দেবে, ঠিক আছে? অন্য কিছু কোশ্চেনটা ঘুরিয়ে দেবে। বাট নলেজটা তোমার থাকা জরুরি, নলেজ থাকা খুব জরুরি। এই জন্য বলছি নলেজ, নলেজ খুব জরুরি। এমসিকিউ মুখস্থ হয় না। আচ্ছা শোন, 52টা রিপেয়ারিং চার্জেস পেড ফর রিমডেলিং অফ অ্যান ওল্ড বিল্ডিং। আজকে তোর একটা পুরনো বাড়ি আছে, শুনছিস তো? তোর একটা প্রত্যেকে শোন গল্পটা বলছে। তোর একটা পুরনো বাড়ি আছে, তোকে রিমডেল করছে, পুরনো বাড়িটাকে তুই নতুন করার চেষ্টা করছিস। বল এটা কি ধরনের? এবার তোকে বলছে, এবার দেখ তোরা হয়তো অপশনের দিকে তাকাচ্ছিস, দেখ আমি অপশন বলছি না। আজকে তোর একটা পুরনো বাড়ি আছে, বহু বছর আগেকার বাড়ি, বাড়িটাকে একটা রিমডেল করছিস, একটু নতুন করছিস। তাহলে একটা খরচা করছি, আমি কি শিখেছিলাম? খরচ, খরচ ক রকমের হয় বল? 2 রকমের খরচ হয়। কি কি? একটা মানে একটা যে রেভিনিউ খরচ আর একটা ক্যাপিটাল খরচ। তাহলে তোর পুরনো বাড়িটাকে রিমডেল করছিস, এটা কি খরচ? এটা কি রেভিনিউ খরচ না ক্যাপিটাল খরচ? ক্যাপিটাল খরচ হয়ে গেল। দেখ আমি অ্যান্সার বা তোদেরকে বলি অপশনের দিকে তাকাবি না, আগে কোশ্চেনটা বলছি। হ্যাঁ বল, এটা ক্যাপিটালাইজড এক্সপেন্ডিচার হবে। বাট তুই ইংলিশটা পড় তাহলেই বুঝতে পারবি, ক্যাপিটালাইজড এক্সপেন্ডিচার মানে হচ্ছে মূলধনায়িত ব্যয়। 52টা বি হবে। যদি ক্যাপিটালাইজ না বলেই তো, শুনছিস তো, তখন ক্যাপিটাল লিখ, বুঝতে পারলি? আচ্ছা 52 হলো। 53 নম্বরটা কি বলছে? এটা তো নিশ্চয়ই তোরা পারবি। দেখ চেষ্টা কর, আমি বুঝিয়ে দিচ্ছি। আমি বারবার বলছি তোদের একটা কথা, অপশনের দিকে তাকাবি না। যখন আমার কাছে পড়তেছে অপশনের দিকে তাকানোর দরকার নেই। যখন বলবো অপশন দেখতে তখনই অপশন দেখ, তার আগে না। বলছে ফার্ম স্পেন্ড করেছে 20,000 টাকা অন অ্যাকাউন্ট অফ অ্যাডভার্টাইজমেন্ট ইন্ট্রোডিউসিং আ নিউ প্রোডাক্ট ইন দ্য মার্কেট। মানে স্যার ইংলিশটার মানে বলুন, আমি বুঝিয়েছি। দেখ শোন, তুই মার্কেটে নতুন একটা প্রোডাক্ট লঞ্চ করছিস, তার জন্য কি দিয়েছিস? তুই অ্যাড দিয়েছিস।
মার্কেটে তুই একটা নতুন একটা প্রোডাক্ট লঞ্চ করেছিস, যেমন ধর তোর দোকান আছে, আজকে ধর থাকে না যে ওই ফার্স্ট কপির দোকানগুলো দেখি, ফার্স্ট কপি যেখানে টি শার্ট পাওয়া যায়, তারপর ভালো জুতো পাওয়া যায়, বেল্ট পাওয়া যায়, থাকে না, তারপর জ্যাকেট ফ্যাকেট পাওয়া যায়, ফার্স্ট কপি এখন খুব সেল হচ্ছে, দেখবি রাস্তায় রাস্তায় প্রচুর প্রচুর ফার্স্ট কপির দোকান খুলে সবই সেল হচ্ছে। কোনো একটা নতুন প্রোডাক্ট লঞ্চ করেছে, নতুন প্রোডাক্ট, এই নতুন প্রোডাক্ট লঞ্চ করলে লোকে জানবে কি করে প্রোডাক্ট লঞ্চ করেছে, তাই ও একটা অ্যাড দিল আমি এই প্রোডাক্টটা লঞ্চ করছি, ঠিক আছে। তাহলে কত টাকা অ্যাডের জন্য খরচা করে? 20,000 টাকা। And it was expected the benefit of the advertisement will be available for 5 accounting year. তো মনে করছি যে এইটার বেনিফিট 5 বছর ধরে পাবে। আমি একটা ভালো উদাহরণ দিই, তোরা তো টিভি খুলিস না, টিভি খুলে তো অনেক কিছু অ্যাড দেখি, বিরাট কোহলি এখন কি অ্যাড দিচ্ছে এখন বর্তমানে? ওই দেখবি কোন অয়েল ইঞ্জিনের কোনো অ্যাড দেয় না, এখন ইন্স্যুরেন্সের অ্যাড দিচ্ছে। বিরাট কোহলি এখন টিভি খুললে দেখবি ইন্স্যুরেন্সের অ্যাড দিচ্ছে, ইন্স্যুরেন্স, গাড়ির ইন্স্যুরেন্স, বিভিন্ন রকম ইন্স্যুরেন্সের অ্যাড দিচ্ছে, তার একটা গাড়ি ইন্স্যুরেন্সের অ্যাড দিচ্ছে। তো ওই ইন্স্যুরেন্সটা করার জন্য, এই অ্যাডটা করার জন্য বিরাট কোহলি তো ফ্রিতে করে, বা ধর এখন দুবাইতে ঘুরতে যাওয়ার জন্য বিরাট কোহলি অনেক সময় একটা অ্যাড দিচ্ছে, দেখবি দুবাইতে ঘুরতে যাওয়ার জন্য প্রচুর, মানে যাতে দুবাইতে সমস্ত টুরিস্টরা দুবাইতে ঘুরতে যায় তার জন্য ওরা একটা দুবাই সরকার থেকে ওদের প্রমোশনের জন্য একটা খরচা দিয়েছে। তো ওরা যখন অ্যাড করে না, তো বিরাট কোহলি যখন অ্যাড করে না, ওদের মানে কন্ট্রাক্ট সাইন হয়, ওই ছোটখাটো টাকা অ্যাড করে না, 7 কোটি 8 কোটি টাকার ওদের কন্ট্রাক্ট, ঠিক আছে, এত টাকার ওদের কন্ট্রাক্ট হয়, বুঝতে পারি তো, এত বড় টাকার কন্ট্রাক্ট। তাহলে এই যে অ্যাডটা কত বছর ধরে চলবে, ব্যাপারটা বুঝতে পারছিস তো? তাহলে এই যে বিরাট কোহলি যখন অ্যাড দিচ্ছে, অন্য কেউ অ্যাড দিল, মানে বিরাট কোহলি যখন অ্যাড দিচ্ছে, তাহলে ওর অ্যাডের সময় মানে কত মানে কত লোক ওর সঙ্গে জুড়বে জানিস তো? অনেক লোক জুড়বে, মানে এই জন্য বিরাট কোহলিকে অ্যাড দেওয়া আছে, মানে অন্য কোনো লোক অ্যাড দিলে তার যা ভিউ হবে, বিরাট কোহলি অ্যাড দিলে তার ভিউটা আরো বেশি হবে, ঠিক আছে। তো বিরাট কোহলি বলছে চলো আমরা যাই, মানে এইভাবে অনেকে, তোরা পড়বি ক্লাস 12 এ বিজনেস এ পড়বি, অ্যাডভার্টাইজমেন্ট বলে একটা করেছে, অ্যাডভার্টাইজমেন্টের না বিশাল পাওয়ার, এই অ্যাডভার্টাইজমেন্টের বিশাল পাওয়ার, অ্যাডভার্টাইজমেন্টের বিশাল পাওয়ার আছে, যে অ্যাডের থ্রুতে আমরা অনেক কিছু জিনিসপত্র কেনাকাটি করি, তো বিরাট কোহলি অ্যাড দিচ্ছে। তাহলে এই যে অ্যাডটা দিচ্ছে, এই অ্যাডটা কি শুধু এই বছরই চলবে না, এই অ্যাডটা তার কন্ট্রাক্টাল 5 বছর বা 10 বছর চলবে, বোঝা গেল কি বললাম? তাহলে এটা হচ্ছে, আর সবচেয়ে ভালো উদাহরণ কি ডিফার্ড অ্যাডভার্টাইজমেন্ট বললাম তো, এই যে এখানে কি অ্যাডভার্টাইজমেন্টের জন্য খরচা হচ্ছে 20,000 টাকা, আর মনে করা হচ্ছে এই অ্যাডভার্টাইজমেন্টটা 5 বছরের জন্য একটা দেওয়া হবে, তাহলে প্রতি বছর কত করে চলবে? আজকে আজকে কোনো একটা প্রোডাক্ট লঞ্চ করছি, প্রোডাক্ট লঞ্চের জন্য 20,000 টাকা বিজ্ঞাপন খরচা করছে, এই বিজ্ঞাপনের খরচা, তুই বিজ্ঞাপনটা কতদিন ধরে চলবে মার্কেটে? 5 বছর ধরে চলবে, তাহলে প্রতি বছর কত করে বিজ্ঞাপন ইউজ হবে? 4,000 টাকা করে ইউজ হবে। ওরা কি বলেছে, অ্যাট দ্য বিগিনিং অফ 4th ইয়ার, তো 4th ইয়ারের শুরুতে কত অ্যাডের টাকা কত পড়ে যাবে? দেখ শোন, তোর অ্যাডের জন্য 20,000 টাকা দিয়েছিস, অ্যাডের জন্য 20,000 টাকা দিয়েছিস, বলছে কত নম্বর বছরের শুরুতে? বলেছে 4 নম্বর বছরের শুরুতে। তুই অ্যাডটা ক বছর ইউজ করেছিস? 3 বছর ইউজ করেছিস, তাহলে 3 বছর ইউজ করলে কত, প্রতি বছর বললি কত করে? 4,000 টাকা করে, 3 বছর ইউজ করলে 12,000 টাকা ইউজ হয়ে গেছে, তাহলে এখন কত পড়ে আছে? 8,000। তাহলে 53 নম্বর কোশ্চেনের অ্যান্সারটা কত হওয়া উচিত? 8,000। বুঝেছিস কি বুঝিসনি? কে বুঝিসনি বল, এটা বুঝতে পেরেছিস বুঝিসনি বল দেখি, বল আমাকে বল, এটা বুঝেছিস কি বুঝিসনি? 8,000 টাকা কেন হলো বল, কে বুঝিসনি? এই শোন, তোর থেকে শোন, আজকে ধর সাপোজ ধর আমি কোনো একটা প্রোডাক্ট লঞ্চ করেছি, তাই বললাম তুমি আমার প্রোডাক্ট লঞ্চ করে তুমি আমার অ্যাড করে দেবে, তাহলে হ্যাঁ করে দেবো। কত নেবে? বললো 20,000 টাকা। ঠিক আছে 20,000 টাকা নাও। বলছে এই অ্যাডটা 5 বছর করে চলবে। ক বছর চলবে? 5 বছর ধরে অ্যাডটা চলবে। তাহলে প্রতি বছর কত করে অ্যাডের জন্য ইউজ হচ্ছে? 4,000 টাকা করে, 4,000 টাকা করে। তো প্রথম বছর 4,000, দ্বিতীয় বছর 4,000, তাহলে কত হলো? 4 4 8 হয়ে গেল। তৃতীয় বছরও 4,000, তাহলে কত হলো? 12,000 ইউজ হয়ে গেল। তাহলে এখন কত টাকা পড়ে আছে? 8,000। বলছে 4 নম্বর বছর শুরুতে কত? 12 চলে গেছে, 8 পড়েছে। ব্যাপারটা নিশ্চয়ই বোঝা গেল কি করে হয়েছে। 54, the term expense has been derived from the French word, তাহলে ফ্রেঞ্চ ওয়ার্ড এক্সপেন্স কথাটা কোথা থেকে এসেছে? ঠিক আছে, কত নম্বর কোশ্চেনটা? 54 নম্বর কোশ্চেনটা, এই যে এটা ডি আর ই হবে, হ্যাঁ, এক্সপেন্ড্রি, ঠিক আছে, এক্সপেন্ড্রি, ঠিক আছে, এটা হচ্ছে ফ্রেঞ্চ ওয়ার্ড এক্সপেন্ডি থেকে এক্সপেন্স কথাটা এসেছে, ঠিক আছে। এক্সপেন্ডিচার বলবি না, এটা তো একটা ফ্রেঞ্চ ওয়ার্ড না, ওটা দেখেই হয় না, হ্যাঁ। এক্সপেন্স কথাটা কোথা থেকে এসে? এক্সপেন্ড্রি, ঠিক আছে। এখানে
ওই বি নম্বর পয়েন্ট আর কি, এই স্পেলিং একটু ওই আর ইটা ওলট পালট হয়ে গেছে। 54 হয়ে গেল। 55, দ্য লস ফর হুইচ নো এন্ট্রি ইজ পাসড ইন দ্য বুকস অফ অ্যাকাউন্ট ইজ কল্ড। জানিস তো কি বলেছে? এই শুনছিস তো, দেখ শোন, বলছে লস হলে কোনো এন্ট্রি পাস করা হয় না বইতে। কোন লস হলে বইতে এন্ট্রি করা হয় না? না এই বলছি, শোন, জানিস কোন লস হলে বইতে এন্ট্রি করা হয় না? আমাদের অ্যাকাউন্টেন্সি কি বলে, যদি কোনো রকম কোনো নর্মাল লস হয় তার এন্ট্রি বইতে করা হয় না। পুরো অ্যাকাউন্টেন্সিতে বলা হয়, পুরো অ্যাকাউন্টেন্সি নর্মাল লস। আর এ তো এখন তো দেখ আমি কি বলছি, এখন তোরা কমার্সের শিশু যখন কমার্সে একটু একটু বড় হতে হবি, তখন দেখবি যখন কলেজে উঠবি না, নর্মাল লস সম্পর্কে বারবার পড়বো। নর্মাল লস প্রতি চ্যাপ্টারে নর্মাল লস পড়বো অ্যাকাউন্টস করার সময়। নর্মাল লসের এন্ট্রি হয় না, ঠিক আছে? অ্যাকাউন্টসে নর্মাল লসের কোনো ট্রিটমেন্ট হয় না, আজকের পর জেনে রাখবি কিন্তু। নর্মাল লসের কোনো ট্রিটমেন্ট হয় না অ্যাকাউন্টসে। অ্যাবনর্মাল লসের ট্রিটমেন্ট হয়, ক্যাপিটাল লসের ট্রিটমেন্ট হয়, রেভিনিউ লসের ট্রিটমেন্ট হয়, সব লসের ট্রিটমেন্ট হয়, কিন্তু নর্মাল লসের ট্রিটমেন্ট হয় না, ঠিক আছে? নর্মাল লসের ট্রিটমেন্ট হয় না। নর্মাল লস জানিস তো বলে কি বলে? যেরকম সবজি কিনলাম, সবজিটাই কাটলাম, তো সেটা তোমার তুমিও কাটলে কাটতে দেবে, আমিও কাটবো। আমি বলেছি শোনা না, আমি ওতে এই খোসার উদাহরণ বললাম, আমার কাছে না, আমি চায়ের উদাহরণ দেবো, চায়ের উদাহরণ দেবো, চেঞ্জ করে দিলাম। ধর মা বাড়িতে যখন রুটি করে তো, যখন দেখবি রুটিটা যখন বেলে, তাই তো, তো মাঝে আটা দেয় না, আটা দিয়ে বেলতে হয় তো, দেখবি আটাগুলো সাইড সাইড সরে যায় না। এটা তোর মা করলেও হবে, ঠিক আছে, আমার মা করলেও হবে, ওর মা করলেও, যেই করে তার সঙ্গেই হবে। বুঝতে পারলি তো? আর একটা ভালো উদাহরণ, এটা আমার বউ আজ থেকে 5 বছর আগে এই উদাহরণটা তৈরি করা। একটা স্টুডেন্ট নর্মাল লস অ্যাবনর্মাল লস বুঝতে পারছিল না, ওকে যে বুঝিয়ে দিয়েছি, ওকে টিফিন আগে দেখা হলো, ওকে মনে আছে নর্মাল লস অ্যাবনর্মাল উদাহরণটা? বলে হ্যাঁ হ্যাঁ, ওই তো উদাহরণটা মনে আছে, বাড়িতে বিয়ের অনুষ্ঠান দিয়ে নর্মাল অ্যাবনর্মাল লস। বাড়িতে বিয়ের অনুষ্ঠান, প্রচুর লোক আছে, ঠিক আছে, প্রচুর লোক আসবে, বারবার করে লোক আসবে, চা করবো না? তাহলে স্যার বিয়ের অনুষ্ঠানে তো বিয়ে বাড়িতে চা হবেই। আরে বিয়ে বাড়িতে চা তো রাত্রিবেলা অকেশন, দিনের বেলা, দিনের বেলা কে চা করতে বলবে? তো অত লোক আসবে। তাহলে আমি কাজ করলাম তোর বাড়ির অপোজিটে, আমি বললাম তোর বাড়িটা হচ্ছে তোর লক্ষ্মীনগরের বাড়ি ছিল, আমি বললাম চলে যাবি রোডে, ওই দোকানে যাবি, বলবি যে একটা ড্রাম নিয়ে যাবে, মানে 20 লিটারের জল নিয়ে যাবে, একটা ড্রামের মধ্যে 20 লিটার, শোন না, 20 লিটারের জল নিয়ে যাবে, ঠিক আছে? আর কি, 20 লিটারের দুধ নিয়ে যাবে, 20 লিটারের দুধ নিয়ে যাবে, শোন না, 20 লিটারের দুধ নিয়ে যাবে। বলবি যে কালকে সকাল 9টার সময় আসবো, আমি 40 লিটার জার নিয়ে আসবো, ঠিক আছে? আমাকে 20 লিটার দুধ আর 20 লিটার জল দিলাম, আর তার চা চিনি যা তোমার যা টাকা লাগে সেগুলো আমি দিয়ে দেবো। কিন্তু আমি কিন্তু আসবো পুরো একদম পুরো 40 লিটারের জার নিয়ে আসবো, আমাকে 40 লিটার চা দিতে হবে। ঠিক আছে, তুমি আসবে, চলে আসবে। আমি গেলাম, যথারীতি গেলাম, বড় একটা জার নিয়ে গেলাম, 40 লিটারের জার। দেখলাম পুরো ভরবে, 40 লিটার পুরোটা ভরবে, পুরো ভরার জায়গায় ধর এত অবধি ভরেছে। বলে এতটা কমে গেল কেন? আমি 20 লিটার দুধ, বলে তোমার 20 লিটার দুধ দিচ্ছ? হ্যাঁ দিয়েছেন। 20 লিটার জল দিয়েছো? হ্যাঁ দিয়েছেন। তাহলে 40 লিটার তো তোমার হওয়া উচিত। বলছি তুমি কি বলছো এটা? তুমি কি বলছো? তুমি তুমি নিজেই তো এখন যখন তুমি যখন চা করবে, দেখবে তুমি দুধ বা জল এগুলো যখন জাল দেবে, তার সাথে কমবে তো। বলছি যে তুমি আমার দোকানে, তুমি বাদ দাও, পুরো টাকা রিফান্ড করে, তুমি যা যা টাকা দিয়েছো তুমি পাশের দোকানে করো। ও যদি তোমাকে দিতে পারে, তাহলে আর কি বলবো? ও দিতে পারবে না, কেউ এটা সবার ক্ষেত্রেই হবে, এটা নর্মাল আছে। আর abnormal loss কোনটা? আজকে আমার দোকানে আগুন লেগেছে বলে পাশের দোকান বা তার দোকানে আগুন লাগবে না? আগুন লাগবে না, এরকম আগুন লাগবে না। বা তার আর কোনো স্যার, হ্যাঁ এখন বলে স্যার আগুন লাগতে পারে, এই দোকান থেকে আরেকটা দোকানে আগুন যেতে পারে, তাহলে উদাহরণ কিন্তু চেঞ্জ করুন। আজকে আমার দোকান থেকে চুরি হয়েছে বলে তোর দোকান থেকে চুরি হবে? স্যার এটা কি করে বলবো? আমার দোকানে চুরি হলে তোমার দোকানে চুরি হবে না, তো এটা বলে একটা বোঝা গেল? নর্মাল লসের টাকা কি হয় জানিস তো? আমরা এদিক শোন, এই নর্মাল লসের টাকাটা আমরা কাস্টমার থেকে তুলি। কোন দোকানদার যদি নর্মাল লস হয়, সেই টাকাটা কার থেকে নেবে? কাস্টমার থেকে আদায় করতে পারে। কিন্তু অ্যাবনর্মাল লসের টাকাটা কাস্টমার থেকে আদায় করা যায় না। তার মানে কি আজকে তুই জানতে পারলি যে কোনো কিছু যদি নর্মাল লস হয়, সেই টাকাটাকে তোর থেকেই আদায় করবে, তোর পকেট থেকেই নেবে। কিন্তু অ্যাবনর্মাল লস হলে কাস্টমার পকেট থেকে নেওয়া যায় না। বোঝা গেল কি বললাম? তার মানে কি বললাম? তাহলে নর্মাল লসের অ্যাকাউন্টে কোনো ট্রিটমেন্ট হয় না, অ্যাবনর্মাল লসের ট্রিটমেন্ট হয়। কিন্তু আগামী দিনে আমরা খুব জানবো, আমরা যখন কলেজে পড়াই যে এগুলো নর্মাল লস অ্যাবনর্মাল, প্রতিটা জিনিসেই নর্মাল লস অ্যাবনর্মাল শুরু আছে, বেশ মজাও লাগে করতে। তাহলে বুঝতে পারলি তো কোন লসের ট্রিটমেন্ট হয় না? বুঝতে পারলি তো? নর্মাল লস, দ্য ডিসকাউন্ট ফর হুইচ নো এন্ট্রি ইজ পাসড ইন দ্য বুকস অফ অ্যাকাউন্ট। এটা তো জানিস, বল এটা কি আমাকে বলতে হবে এই কোশ্চেনটা? কোন ডিসকাউন্টে বইতে এন্ট্রি হয় না? কোন ডিসকাউন্ট?
কোন ডিসকাউন্টের বইতে এন্ট্রি হয়? এটা বহুবার বলেছি। বেসিক অ্যাকাউন্টে পড়েছিলাম ডিসকাউন্টকে দুভাবে ভাগ করা যায়, একটা টেট ডিসকাউন্ট, একটা ক্যাশ ডিসকাউন্ট। ক্যাশ ডিসকাউন্ট দু রকমের হয়, একটা ডিসকাউন্ট অ্যালাউড, একটা ডিসকাউন্ট ডিসি, মনে পড়ছে? বল কোন ডিসকাউন্টের বইতে এন্ট্রি হয় না? টেট ডিসকাউন্টের বইতে কোনো এন্ট্রি হয় না। টেট ডিসকাউন্টের বইতে কোনো এন্ট্রি হয় না, ঠিক আছে? টেট ডিসকাউন্টের বইতে কোনো এন্ট্রি হয় না। তারা বলেছে কি, দ্য লাস্ট স্টেপ অফ অ্যাকাউন্টিং প্রসেস। অ্যাকাউন্টিং এর লাস্ট প্রসেস কি? আগের দিন পড়ালাম, বল বলতে পারবি? দেখেই বল, চারটের মধ্যে দেখে বল কোনটা হতে পারে। অ্যাকাউন্টিং প্রসেসের লাস্ট স্টেপ কি? বল 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 বল। প্রোভাইড অ্যাকাউন্টিং ইনফরমেশন। অ্যাকাউন্টিং ইনফরমেশন প্রোভাইড করা অ্যাকাউন্টিং এর লাস্ট স্টেপ। মনে পড়ে? প্রথমে ট্রানজাকশন গুলো কি করতাম? আইডেন্টিফাই করা, রেকর্ড করা, তারপর ক্লাসিফাই করা, সামারাইজ করা। বুঝতে পারছিস তো? সবার লাস্ট স্টেপ ছিল অ্যাকাউন্টিং ইনফরমেশন প্রোভাইড করা। দ্য মেন অবজেক্টিভ অফ অ্যাকাউন্টিং। অ্যাকাউন্টিং এর মেন অবজেক্টিভস কি? কেন অ্যাকাউন্টিং করি আমরা? অ্যাকাউন্টিং এর অবজেক্টিভটা কি? কেন অ্যাকাউন্টেন্সি করতে হয়? অ্যাকাউন্টিং করার মেন উদ্দেশ্য কি? ফিনান্সিয়াল রেজাল্ট আর ফিনান্সিয়াল পজিশন এটা ডিটারমাইন করা। আমি আগের দিন বলেছিলাম, আজকে ধর আমি ধর একটা গ্রসারি শপ ওপেন করেছি, তাহলে আমি কেন আমার দোকানে অ্যাকাউন্টস করব? তা আমি কি জানতে চাই? আমার দোকানে লাভ কত হয়েছে জানতে চাই না? লাভ কত আর আমার এখন দোকানের পজিশনটা কি আছে? তাই এটাকে বলে ফিনান্সিয়াল রেজাল্ট এন্ড ফিনান্সিয়াল পজিশন। 59 ইন্টারনাল ইউজার অফ অ্যাকাউন্টিং ইনফরমেশন। তো বহুবার বলেছি, আগের দিন বলেছিলাম ইন্টারনাল মানে কি? ঘরের মধ্যে কে থাকে বল? ম্যানেজার, ইনভেস্টর, ক্রেডিটরস, গভর্নমেন্ট। কে থাকে ঘরে? ঘরে কে থাকে? ম্যানেজার। বাকিরা তো বাইরে থাকে। ম্যানেজার। অনুসারেরটা এ হবে। 60 নম্বর কোশ্চেন, দ্য এন্ড অফ প্রোডাক্ট অফ অ্যাকাউন্টিং। ঠিক আছে, বলছে অ্যাকাউন্টিং এর এন্ড প্রোডাক্ট কোনটা? বলতে পারবি কেউ? বল দেখি, আইডিয়া কর। একদম ঠিক, ফিনান্সিয়াল স্টেটমেন্ট হচ্ছে অ্যাকাউন্টিং এর এন্ড প্রোডাক্ট। মানে ফিনান্সিয়াল স্টেটমেন্ট পড়ার কিছু হয় না। দ্য এক্সেস অফ কারেন্ট অ্যাসেটস ওভার কারেন্ট লায়াবিলিটিস। বলছে এক্সেস অফ কারেন্ট অ্যাসেটস ওভার কারেন্ট অ্যাসেট। লাইনের মানে কি বলেছে বুঝতে পারিনি, অলরেডি এই কোশ্চেনটা আগে পড়েছি। আজকে ফার্স্ট কোশ্চেন পড়ালাম এটাই। আজকের ফার্স্ট 41 নম্বর ইকুয়াল টু 61 নম্বর। ওয়ার্কিং ক্যাপিটাল মনে পড়ে লেখা ছিল একটা। এই লাইনটা কি বলেছে জানিস তো? কিরা তোরা যদি ইংলিশে পড়িস জানিস তো বোঝ ব্যাপারটা, ইংলিশটা কি বলেছে? এক্সেস অফ কারেন্ট অ্যাসেটস ওভার কারেন্ট লায়াবিলিটিস। আমার প্রশ্ন, বড় কে? কারেন্ট অ্যাসেট বড় না কারেন্ট লায়াবিলিটি বড়? ইংলিশটা পড়ে কি বুঝতে হবে? বড় কে? কারেন্ট অ্যাসেট বড়। কার তুলনায় কারেন্ট অ্যাসেট বড়? কারেন্ট লায়াবিলিটি বড়। তাহলে ফর্মুলা কি হচ্ছে? সিএ মাইনাস সিএল লিখেছিলাম, সিএ মাইনাস সিএল ওয়ার্কিং ক্যাপিটাল। আজকে 41 নম্বর কোশ্চেনটা লিখলাম। তাহলে অ্যান্সার কি হবে? ওয়ার্কিং ক্যাপিটাল। তাহলে দেখলি কোশ্চেনটা ঘুরিয়ে দিয়েছে, দেখ কোশ্চেনটাকে ঘুরিয়ে দিয়েছে। বুঝলি, কোশ্চেনটা ঘুরিয়ে দিয়েছে। একই কোশ্চেন, জানা কোশ্চেন, জাস্ট কোশ্চেন ঘুরিয়ে দিয়েছে। 62 বলবো 61 হলো 62 বলবো। বলছে বল, এখানে বলছে বলো এর মধ্যে কোনটা কারেন্ট অ্যাসেট নয়? বলতে পারবি? কে বলতে পারবি বল? কে বলতে পারবি কোনটা কারেন্ট অ্যাসেট নয়? দেখি কে বলতে পারবি বল। বহুবার পড়েছি। এত টাইম লাগলে হয়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চত্থাপড়া মারলে সব মনে পড়ে যাবে। ডেটাস কারেন্ট অ্যাসেট না? কারেন্ট অ্যাসেট কাকে বলে? অ্যাসেট কাকে বলে? যার কাছ থেকে আমরা টাকা পয়সা পাই। অ্যাসেট মানে পাবো, আর লায়াবিলিটি মানে দিতে হবে। তার মানে এখানে কি ব্যাংক ব্যালেন্স কি আমার? ব্যাংক ব্যালেন্স তো আমার টাকা, অ্যাসেট। ব্যাংকে যদি টাকা থাকে সেটা অ্যাসেট। তারপর ডেটাস মানে কি? যার কাছ থেকে আমি টাকা পাই, সেটা আমার অ্যাসেট। ক্যাশ ইন হ্যান্ড, ক্যাশ, এটাও তো আমার অ্যাসেট। কিন্তু বিল পেবেল আমার লায়াবিলিটি। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ কনসিডার্ড ফিনান্সিয়াল অব্লিগেশন অফ দ্য বিজনেস? আচ্ছা, ফিনান্সিয়াল অব্লিগেশন অফ দ্য বিজনেসের ফিনান্সিয়াল অব্লিগেশনটা কোনটা? ফিনান্সিয়াল অব্লিগেশন মানে বুঝিস তো? অব্লিগেশন মানে দায়। বলেই দিলাম দায়। অব্লিগেশন মানে দায়, তাহলে এখানে দায় কোনটা? লায়াবিলিটি কি তো দায় বলে। বল কি হয়েছে বল।
64 কি বলেছে? ট্যানজিবল অ্যাসেটস ডু নট ইনক্লুড, বলছে ট্যানজিবল অ্যাসেটস এর মধ্যে কি পড়ে না? বলছে ট্যানজিবল মানে কি? যেটাকে দেখতে বা বুঝতে পারি। তাহলে বল এখানে কোনটাকে দেখতে পারিস? কম্পিউটারে দেখতে পারিস? হ্যাঁ। ফার্নিচারকে দেখতে পারিস? তারপর প্ল্যানে দেখতে পারিস? তুই দেখতে পারিস না কোন? অ্যান্সার হয়ে গেল পেটেন্ট। বুক কিপিং ইজ মেনলি কনসার্ন, বুক কিপিং 65 এর অ্যান্সারটা দেখ কি বলেছে? বুক কিপিং কি বললাম তোকে? এইমাত্র কি বললাম? কি কোনো অপশন আছে? হ্যাঁ, এগুলো তো পেটেন্ট হচ্ছে এক ধরনের, এটা পড়বি আগামী দিনে। পেটেন্ট একটা আইন আছে, পেটেন্ট একটা ল আছে, যেখানে মানে কি বলবো, কেউ তৈরি করতে পারবে না তোর জিনিস, মানে তুই যেই প্রসেস ফলো করে কাজটা করবি, তোর ফর্মুলা কেউ চুরি করতে পারবে না। বুঝতে পারলি তো? এটা পেটেন্ট। চুরি করলে কি হবে? কেস হয়ে কেস মানে সাজা হয়ে যাবে, ফাইন দিতে হবে, জেল হয়ে যাবে তো। এটার পেটেন্ট আইন আছে। পেটেন্ট একটা আগামী দিনে পড়বো, পেটেন্ট একটা জিনিসটা কি, যদি কমার্স নিয়ে কন্টিনিউ করিস তাহলে করতে পারবি। আচ্ছা 65 কি বলছে? বুক কিপিং। শোন আমি কি বলেছিলাম রে, বুক কিপিং আজকে বললাম, আগের দিন বলেছিলাম বুক কিপিং কারা করে? কোম্পানিতে বুক কিপিং এর কাজ কারা করে? কি যারা 12 পাস করে, যারা 12 পাস করেছে বা অ্যাকাউন্টেন্সে অত নলেজ নেই। আর অ্যাকাউন্টেন্ট কি, যে যারা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট কর্পোরেট করেছে সেটা অ্যাকাউন্টস এর কাজ করবে, যারা অ্যাকাউন্টস সম্পর্কে প্রপার নলেজ আছে। তাহলে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট এসে কি কোম্পানির মধ্যে জার্নাল লেখার করবে? ওর কাজ জার্নাল লেখার করবে? কোনদিন করবে জার্নাল লেখা? তাহলে বলছে কি বুক কিপিং ইজ মেনলি কনসার্ন, বুক কিপিং এর কাজ কি? অ্যানালাইজ ফিনান্সিয়াল রেজাল্ট। ফিনান্সিয়াল রেজাল্ট কি অ্যানালাইজ করে জানিস? মানে মানে প্রফেশনাল অ্যাকাউন্ট ওরা করবে। ইন্টারপ্রিটেশন অফ অ্যাকাউন্টিং ইনফরমেশন ইন্টারপ্রেট করবে না। প্রিপারেশন ফিনান্সিয়াল করবে না। ওর কাজ কি? রেকর্ডিং অফ ফিনান্সিয়াল ডেটা, ডেটাগুলোকে রেকর্ড করা। 65টা টি হবে। 66। শোন 66 পিতা বলতে কি, এটা আগের ক্লাসে পড়েছিলাম। বলছে ওয়ান্স ফিনান্সিয়াল ট্রানজাকশন আর আইডেন্টিফাই, ঠিক আছে? মানে ফিনান্সিয়াল ট্রানজাকশন আইডেন্টিফাই করার পর আমরা কি করি? মনে পড়ে ট্রানজাকশন আইডেন্টিফাই করার পর কি করতাম? ট্রানজাকশনকে মেজার করতাম। দেখ দরকার, দেখ 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 স্টেপ গুলো লেখা ছিল। প্রথমে আমরা আইডেন্টিফাই করতাম, তারপর মেজারমেন্ট করতাম, তারপর রেকর্ডিং করতাম। প্রথমে আইডেন্টিফাই, তারপর মেজারমেন্ট, তারপর রেকর্ডিং, তারপর কি করতাম? ক্লাসিফাইং, তারপর সামারাইজিং। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ রেকর্ড ইন দ্য বুকস অফ অ্যাকাউন্ট? বলছে কোনটা বই, এর মধ্যে কোনটা বইতে রেকর্ড করা হয়? বলতে পারবি এই চারটের মধ্যে কোনটা বইতে রেকর্ড করা হয়? বইতে কি রেকর্ড করা হয়? আমরা তো, আচ্ছা বইতে কি সমস্ত এন্ট্রি রেকর্ড করি আমরা? গুড স্কিললে রেকর্ড করি। এবার কোয়ালিটি অফ এমপ্লয়ি, এমপ্লয়ির কি গুড, এমপ্লয়ি কোয়ালিটি ধরে রেকর্ড করবো নাকি? এমপ্লয়ি কোয়ালিটি যেমন টাকা পয়সা আসে যায়, টাকা পয়সার কোনো কাজকর্ম হয় না স্যার। লেবার এফিসিয়েন্সি, এফিসিয়েন্সি লেবার না, লেবার স্ট্রাইক, এগুলো কিচ্ছু রেকর্ড করি না। বইতে রেকর্ড করে কি? যেখানে আর্থিক লেনদেন হয়, ফিনান্সিয়াল ট্রানজাকশন হয়, পারচেস অফ গুডস। 68 ক্লোজিং স্টক বল, কে বলতে পারবি? বল ক্লোজিং স্টকটা কি? বল। ট্যানজিবল ফিগার, ট্যানজিবল মানে টাচ করা যায়, হ্যাঁ ক্লোজিং স্টকটা টাচ করা যায়। কিন্তু অ্যান্সার লিখিস না, অ্যান্সার লিখতে বললি আমি একবার বলছি অ্যান্সার লিখতে। ক্লোজিং স্টক টাচ করা যায়, টাচ করা যায় বলেছি আমি, আর কিছু বলি টাচ করা যায়। ক্লোজিং স্টক ফিক্স অ্যাসেটস, ক্লোজিং স্টক ফিক্স অ্যাসেট, ফিক্সড কাকে বলে? যেই অ্যাসেট গুলোকে আমরা 1 বছর বেশি সময় ইউজ করতে পারি। তা ক্লোজিং স্টক কি? আমাদের চালের দোকান আছে, আজকে এই বছরের শেষে আমার 5 বস্তা চাল পড়ে আছে, এই 5 বস্তা কি 5 বছর ধরে বেচবো চাল? তো কালকে একসাথে 5 বস্তা, এক বস্তা মানে 1 সপ্তাহ 2 সপ্তাহ 3 সপ্তাহ চাল বিক্রি হয়ে যাবে। তাহলে ক্লোজিং স্টককে কি তো ফিক্স অ্যাসেট বলে নাকি কারেন্ট অ্যাসেট বলে? জানিস তোদের না সব পড়িয়েছিলাম এখানে, যা যা কোশ্চেন আছে না সব করা পড়া বেসিক অ্যাকাউন্টিং নামে। বা তোরা মে মাস থেকে ক্লাস স্টার্ট করেছি, মে মাসে তুমি সব পড়েছিলাম, কিন্তু আমাদের সব বেরিয়ে গেছে। 69 the discount which is allowed to the customer on catalog price is called, ভালো করে শোন, ক্যাটালগ প্রাইস মিন হোয়াট ইজ ক্যাটালগ প্রাইস? বল হোয়াট ইজ ক্যাটালগ প্রাইস? জানিস ক্যাটালগ প্রাইস কাকে বলে? না স্যার তো জানি না ক্যাটালগ প্রাইস কাকে বলে। জানিস না ক্যাটালগ প্রাইস কাকে বলে? ক্যাটালগ প্রাইস কাকে বলে জানিস না? আরে কোনো প্রোডাক্ট কিনতে গেলে প্রোডাক্টের গায়ে একটা দাম লেখা থাকে না, ওটাকে তো ক্যাটালগ প্রাইস বলে। বুঝতে পারলি তোরা?
কতটা? কারেন্ট কারেন্ট অ্যাসেটস। শুনলে কি বললাম? 69 এরটা কি বললো? বলছে আমরা যখন কোনো প্রোডাক্ট কিনতে যাই, তোরা তো কত প্রোডাক্ট কিনতে যাস, দোকানে তো অনেক প্রোডাক্ট কিনতে যাই, সেই সমস্ত তোর মেয়েরা হলে তোর কসমেটিক্স এর প্রোডাক্ট কিনতে যায়, তারপর ছেলেরা দেখি কোনো দোকানে গেল, বড় বড় দোকানে জুতো কিনতে গেল, শু কিনতে গেল, তো ওর গায়ে, প্রোডাক্টের গায়ে একটা লেখা থাকে না, এমআরপি বলে একটা কথা লেখা থাকে, তো ওটাই তো ক্যাটালগ প্রাইস। তো তুই ক্যাটালগ প্রাইসের দাম দিস, ক্যাটালগ প্রাইসের দাম দিস, যে ক্যাটালগ প্রাইস থেকে কিছুটা দাম কম নেই। ক্যাটালগ প্রাইস ধর, সাপোজ ধর কোনো একটা জুতোর দাম আমি দেখলাম যে তার জুতোটার প্রাইস লেখা আছে, এইটা সেই জুতোর প্রাইস হচ্ছে 3,500 টাকা, এমআরপি 3,500 টাকা লেখা আছে, 3,500 টাকা নেই নাকি? 3,500 টাকা নেয় কখনো? দেখেছিস তো? তো ডিসকাউন্ট থাকে না, 20% 30% ডিসকাউন্ট থাকে, ধর আমি মানলাম 20% ডিসকাউন্ট, 700 টাকা, 700 টাকা বাদ দিয়ে তোর উপর বিল করলো, কত টাকার বিল করলো? 2,800 টাকার বিল করলো, হ্যাঁ কি না বল? এটা দেখেছিস কি দেখিস? তাহলে এই যে 700 টাকা ডিসকাউন্ট, এটাকে কি ডিসকাউন্ট বলে? ডিসকাউন্টের নাম কি? কি ডিসকাউন্ট বলে এটাকে? আমি তো আজকেই পড়ালাম, বললাম তো ডিসকাউন্ট, আবার অপশন দেখে, অপশন দেখে ডিসকাউন্ট দু রকমের হয়, একটা ট্রেড ডিসকাউন্ট, একটা ক্যাশ ডিসকাউন্ট। এটা কি ডিসকাউন্ট, ট্রেড না ক্যাশ? ট্রেড ডিসকাউন্ট, এটাকে ট্রেড ডিসকাউন্ট বলে, ঠিক আছে? এটাকে ট্রেড ডিসকাউন্ট বলে। তো বলছে দ্য ডিসকাউন্ট হুইচ ইজ অ্যালাউড টু দ্য কাস্টমারকে যে ডিসকাউন্ট অ্যালাউ করা হয় অন ক্যাটালগ প্রাইস, ক্যাটালগ প্রাইসের উপর যে ডিসকাউন্ট দেওয়া হয় তাকে ট্রেড ডিসকাউন্ট বলে। ক্যাটালগ প্রাইসের উপর যে ডিসকাউন্ট দেওয়া হয় তাকে ট্রেড ডিসকাউন্ট বলে। কি বললাম বুঝতে পারলি? কত দোকানে কত কেনাকাটি করিস তোরা, চলে যা না এই তোর ডায়মন্ড প্লাজা, ঠিক আছে তো, ওর ওখানে খুব একটা ডিসকাউন্ট থাকে না, ওর দামের দামে কেনা হয়, ঠিক আছে, কিন্তু এমন কিছু প্রোডাক্ট থাকে যার দাম একটা সবচেয়ে ভালো কথা, বই জানো, বইতে বইয়ের এমআরপি লেখা আছে 300 টাকা, তো 300 টাকা তোর থেকে দাম দিচ্ছে না, 20% ছাড় দিল 240 টাকা, তো ওটাকে ডেট ডিসকাউন্ট বলে। সব করানো জিনিস, সব কটা করানো জিনিস। 70, when the benefit of an expenditure is exhausted in current accounting year, the expenditure is called, বলছে when the benefit of an expenditure, ঠিক আছে, বলছে the benefit of an expenditure is exhausted in current accounting year। আচ্ছা কি বলে জানিস তো? আমরা কি শিখেছিলাম মনে পড়ে? অ্যাকাউন্টেন্সি পড়ার সময় বলেছিলাম এক্সপেন্স কাকে বলে? যার বেনিফিট এই বছরেই নেবে, যার বেনিফিট কারেন্ট ইয়ারে নিতে, তাকে কি বলা হয়? এক্সপেন্সেস। যার বেনিফিট কারেন্ট ইয়ারে নেওয়া হয়, এখানে কি বলতে, বেনিফিট অফ এন এক্সপেন্ডিচার ইজ এক্সহস্টেড ইন কারেন্ট অ্যাকাউন্টিং ইয়ার, এই বছরে যার বেনিফিট খতম হয়ে যাচ্ছে তাকেই বলা হয় এক্সপেন্স। হয়ে গেল 70টা এ হবে। বুঝিস কি বলেছিলাম? এদিক শোন, কত বলেছিলাম, এই দেখ তুই আজকে পড়তে আসলি, তার কেউ পড়তে আসলো, ধর অটো করে পড়তে আসলি, দমদম স্টেশন থেকে অটোতে উঠলি, প্রাইভেট রোডে নামলি, ঠিক আছে, তো অটো থেকে যেই নামলি তোকে 10 টাকা দিতে হবে, তুই 10 টাকা দিয়ে দিলি অটো ভাড়া, তোর 10 টাকা চাইলো, তোর থেকে 10 টাকা চাইলো, তুই বললি কেন 10 টাকা কি করতে দেবো? বলে যে তুমি যে আমার অটোতে একটা সিট অকুপাই করে আসলে, তাহলে তুমি আমার অটোটা ইউজ করলে, তার ভাড়া 10 টাকা, তুই 10 টাকা দিয়ে দিলি, ঠিক আছে তো? তাহলে আবার যখন তুই বাড়ি যাওয়ার সময় যখন আমার অটোতে উঠবি, তাহলে কিন্তু তোকে আর টাকা দিতে হবে কি দিতে হবে না? টাকা দিতে হবে, দিতে হবে। তার মানে কি, তুই যখন ওর বেনিফিট পুরো সঙ্গে সঙ্গে নিয়ে নিবি, কিছু কিছু বেনিফিট সঙ্গে সঙ্গে নিয়ে নিই, আর কিছু বেনিফিট আমরা 1 বছর সময়কাল থাকে। বলতে যার বেনিফিট শেষ হয়ে গেছে, যার বেনিফিট এই বছরে শেষ হয়ে যায়, তাকে কি বলে? এক্সপেন্সেস। আর যার বেনিফিট আমরা ফিউচারে নিই তাকে কি বলে? অ্যাসেট। দ্য এক্সেস অফ অ্যাসেটস ওভার এক্সটার্নাল লাইবিলিটি, বলছে অ্যাসেট যদি বেশি হয়, লাইবিলিটির চেয়ে যদি অ্যাসেট বেশি হয় তাকে কি বলে? বল, লাইবিলিটির চেয়ে যদি অ্যাসেট বেশি হয় তাকে কি বলে? ক্যাপিটাল। এদিক শোন, অ্যাকাউন্টিং ইকুয়েশন তো পড়েছিলাম মনে পড়ে? অ্যাকাউন্টিং ইকুয়েশন ফর্মুলা কি ছিল মনে আছে? অ্যাসেট ইকুয়াল টু লাইবিলিটি প্লাস ক্যাপিটাল। তাহলে কি হচ্ছে ফর্মুলা, কি হয়? ক্যাপিটাল বের করার ফর্মুলা কি বল? স্যার অ্যাসেট মাইনাস লাইবিলিটি করলে তো ক্যাপিটাল হবে। তো বলছে লাইবিলিটির চেয়ে যদি অ্যাসেট বেশি হয় তাকে কি বলে? ক্যাপিটাল বলে। বলছে এই সমস্ত জিনিস বাংলা পড়লে কিন্তু মানে ইংলিশ পড়ে যদি বুঝতে অসুবিধা, বাংলা তো বুঝতেই পারবি না। বলছে দ্য অ্যাসেটস হুইচ ক্যান ইজিলি বি কনভার্টেড ইনটু ক্যাশ উইদাউট, কি লেখা আছে উইদাউট, আচ্ছা মাছ লস আর কল, ঠিক আছে তো? আচ্ছা এত বলেছিলাম তোকে, বলেছি ওই অ্যাসেটকে কি অ্যাসেট বলে, আজকেই পড়ালাম।
লিকুইড অ্যাসেট, ওই অ্যাসেটকে কি অ্যাসেট বলছে? এই অ্যাসেটগুলো খুব সহজে ক্যাশে কনভার্ট করতে পারি। দ্য অ্যাসেট হুইচ ক্যান ইজিলি কনভার্ট ইন্টু ক্যাশ উইদাউট মাচ লস আর কল্ড। ঠিক আছে তো, এটাকে লিকুইড অ্যাসেট বলে। ৭৩। তোদের জানিস, আমি তোদের একটা কথা বলি, তোদের মেমোরি কেমন জানিস? তোদের পরে বলতে পারলাম, তোদের মেমোরি শর্ট টার্ম মেমোরি। হ্যাঁ, তোদের খুব শর্ট টার্ম মেমোরি। শর্ট টার্ম মেমোরি কেন জানিস তো? তোরা পড়াশোনায় রিলেটেড জিনিস খুব সহজে মনে রাখতে পারিস। শর্ট টার্ম মেমোরি, রিয়েলি এটা শর্ট টার্ম মেমোরি। কেন সে শর্ট টার্ম মেমোরি, আমাদের শর্ট টার্ম মেমোরি কেন হয়েছে? এটা একটু এক্সপ্লেন করুন না। শর্ট টার্ম মেমোরিটাকে লং টার্ম কি করে করতে হবে? শর্ট টার্ম মেমোরিকে তখনই লং টার্ম করতে পারবি যখন এই জিনিসগুলো নিয়ে ঘাটবি। তুই যখন মে মাসে যখন এই জিনিসগুলো পড়িয়েছিলাম, তখন মে মাসটা পুরো মনে ছিল। তারপর জুন জুলাই পুরো ওখানে ধুলো পড়ে গেছে ওই জায়গাটা। ওই জায়গাটা সরাতে হবে, তাহলে তোর আবার মনে পড়বে। শর্ট টার্ম মেমোরি থেকে লং টার্ম মেমোরিতে নিয়ে আসতে গেলে কাজ করতে হবে তোকে। ৭৩টা, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং লাইবিলিটিস আর পেবেল আফটার আ লং পিরিয়ড। ওই লাইবিলিটিকে কি লাইবিলিটি বলে? যেইগুলো, যেই লাইবিলিটি শোধ করতে প্রচুর সময় লাগে, কি বলে বল? কন্টিনজেন্ট লাইবিলিটি, নন এত পাতি কোশ্চেন। বল, ওই লাইবিলিটি পড়িয়েছিলাম, তোদের পড়িয়েছিলাম, ওই লাইবিলিটির নাম কি যেই লাইবিলিটি শোধ করতে প্রচুর সময় লাগে? বল। কারেন্ট লাইবিলিটি কাকে বলে? যেই লাইবিলিটি আমরা ১ বছরে শোধ করতে পারি তাকে বলে কারেন্ট লাইবিলিটি। আর যেই লাইবিলিটি শোধ করতে বহু বছর সময় লাগে, লোন। ৪০ লাখ টাকা লোন নিলি বাড়ি করার জন্য, নন কারেন্ট লাইবিলিটি। নন কারেন্ট লাইবিলিটি সোজা সোজা কোশ্চেন দিয়েছি, সব কটা কোশ্চেন করানো। আচ্ছা ৭৪, দ্য অ্যামাউন্ট অফ ক্যাশ অর গুডস উইথড্রন ফ্রম দ্য বিজনেস বাই দ্য প্রোপ্রাইটার। এ তো জানিস, ব্যবসার মালিক যদি ক্যাশ টাকা বা গুডস তোলে তাকে কি বলা হয়? ড্রয়িংস। ৭৫, মিস্টার ঘোষাল পারচেজ গুডস অন ক্রেডিট ফ্রম ইয়োর বিজনেস। তোমার বিজনেস থেকে মিস্টার ঘোষাল ধারে গুডস কিনেছে। হোয়াট উইল বি কনসিডার মিস্টার ঘোষাল? তোর বিজনেস থেকে ঘোষাল হারে গুডস কিনেছে, তাহলে ঘোষালকে তুই কি কনসিডার করবি? ডেটার্স। ৭৫ হবে বি। ৭৬ কি বলছে? বলছে ডেবিট ব্যালেন্স অফ প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, আজকেই পড়ালাম। ফিকটিসিয়াস অ্যাসেটস এর উদাহরণ ডেবিট ব্যালেন্স অফ প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। তারপর কি বলছে? হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ নট আ সাবফিল্ড অফ অ্যাকাউন্টিং। এর মধ্যে কোনটা অ্যাকাউন্টিং এর মধ্যে পড়ে না? অ্যাকাউন্টিং এর মধ্যে পড়ে না জানিস? আমি তোকে বলেছি, শোন, এই শোন, অ্যাকাউন্টিং ৩ ভাগে ভাগ করে। কি বললাম বল? অ্যাকাউন্টকে কয় ভাগ করা যায়? তারপর একটা ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং, ঠিক, একটা কস্ট অ্যাকাউন্টিং, আর একটা ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট। দেখবি আমি যে আগের দিন নোট দিয়েছি ওটার মধ্যে লেখা আছে অ্যাকাউন্টকে ৩ ভাগ করা যায়, একটা ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং, একটা কস্ট অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট। তাহলে এর মধ্যে কোনটা অ্যাকাউন্টিং এর মধ্যে পড়ে না? বুককিপিং। বলছে, দেখ ৭৮, এক্সেস অফ রেভিনিউ ওভার এক্সপেন্সেস। বলছে রেভিনিউ যদি বেশি হয়, খরচের চেয়ে যদি আয় বেশি হয়, বল না, খরচের থেকে আয় বেশি হলে তাকে কি বলে? মানে এক্সপেন্সের চেয়ে যদি ইনকাম বেশি হয় তাকে কি বলে? বলছে এক্সেস অফ রেভিনিউ ওভার এক্সপেন্সেস, এক্সপেন্সে যদি রেভিনিউ বেশি হয় তাকে ইনকাম বলা হয়, তাকে ইনকাম বলে। অ্যাকাউন্টেন্সি তাই বলছে। ঠিক আছে তো? আচ্ছা 79, এক্সেস অফ এক্সপেন্স ওভার রেভিনিউ। ৭৬, হ্যাঁ হ্যাঁ ৭৬টা বলবো। ৭৬টা হচ্ছে ধর ওই বললে তো বি। এ 79 এরটা বল। উল্টো দিয়েছে, এই উল্টো দিয়েছে, ও বলে দিল অ্যান্সার লস। ঠিক বলেছে। বলছে ইনকামের যদি খরচ বেশি হয় তাহলে কি বলে? ইনকামের চেয়ে খরচ বেশি হলে কি বলে? লস। বলতে পাতি কোশ্চেন দিয়েছিল। এই যে আগের অঙ্কটা না, এখানে আগেরটা বললাম না, এটা ইনকাম করলাম, যদি প্রফিট থাকে তাহলে প্রফিট বললাম, প্রফিট ছিল না, গেন ছিল। গেন আর প্রফিট একই হয়, কিন্তু গেন সব জায়গায় গেন ইউজ হয় না। প্রফিট বললে প্রফিট করতে হবে। 80 মানে দুটো আলাদা অপশন থাকে, প্রফিটে দিস।
হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ আ ক্যাপিটাল এক্সপেন্ডিচার, মানে কোনটা ক্যাপিটাল এক্সপেন্ডিচার বল, বল এর মধ্যে কোনটা ক্যাপিটাল এক্সপেন্ডিচারের মধ্যে পড়ে? ক্যাপিটাল এক্সপেন্ডিচার, রিপেয়ার টু বিল্ডিং, বিল্ডিং রিপেয়ার করা এটা ক্যাপিটাল এক্সপেন্ডিচারের মধ্যে পড়ে না। ডেফার এটা ক্যাপিটালের মধ্যে পড়ে না। ওয়েজেস পেড প্রোডাকশন ক্যাপিটালের মধ্যে পড়ে না, ক্যাপিটাল হচ্ছে সিটা হবে। ওয়েজেস পেড ফর বিল্ডিং কনস্ট্রাকশন, 80টা সি হচ্ছে। ল্যান্ড ইন হ্যান্ড, তাই তো বলছে ল্যান্ড ইন হ্যান্ড অফ আ হাউজিং কোঅপারেটিভ সোসাইটি, হাউজিং কোঅপারেটিভ সোসাইটির কাছে ল্যান্ডটা কি বলতে পারবি? হাউজিং কোঅপারেটিভ সোসাইটির কাছে ল্যান্ডটা কি? ল্যান্ড মানে জানিস তো, ল্যান্ড জমি, বলতে হবে। দেখ চেষ্টা কর, চেষ্টা কর, আমি বলছি ইলেকশন। হ্যাঁ বল। না না, ধর আমি তোকে একটা ভালো উদাহরণ দিই, শুনবি? উদাহরণটা শুনবি, তার একজন প্রমোটার, পাতি কথা, একজন প্রমোটার, প্রমোটারের কাছে জমিটা নেই, প্রমোটারের কাছে জমিটা নেই। হ্যাঁ বল। হ্যাঁ হ্যাঁ, অ্যাসেট তো জানি, অ্যাসেট সবাই জানে। কি আছে? ধর একটা 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 হাউজিং হাউজিং সোসাইটির কাছে ল্যান্ডটা কি? তা হাউজিং সোসাইটির কাজ কি? ল্যান্ড গুলো থেকেই তো তোর বিল্ডিং তৈরি করবে, বিল্ডিং তৈরি করে বিল্ডিং বেঁচে দেবে। ওটা যেটা কারেন্ট অ্যাসেট, ওর কাছে এটা কারেন্ট অ্যাসেট, ভালো করে বোঝ। তোর কাছে কারেন্ট অ্যাসেট না, তোর কাছে ফিক্স অ্যাসেট। বোঝ ব্যাপারটা, বোঝ। আজকে তোর তোর কাছে একটা জায়গা আছে, তুই জায়গায় জমি কিনেছিস, তুই জমিটা কি মানে কি বাড়ি তৈরি করে বেচবি নাকি? না না, তোর কাজটা কি? তোর কাজটা নিজের জমি তৈরি, জমি কিনেছিস, জমিতে তুই বাড়ি তৈরি করে থাকবি, বসবাস করবি, তোর কাছে তো ফিক্স অ্যাসেটস। কিন্তু হাউজিং কোঅপারেটিভ সোসাইটির কাছে ল্যান্ডটা হচ্ছে কারেন্ট অ্যাসেটস। বল হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ নট আ ইকোনমিক ইভেন্ট, এর মধ্যে কোনটা ইকোনমিক ইভেন্ট নয়? কে বলতে পারবে? দেখ, অ্যাসেট কেনা এটা ইকোনমিক ইভেন্ট, আবার অ্যাসেট কেনা, একটা ক্যাশে কিনি বা ধারে কিনি, দুটোই ইকোনমিক ইভেন্টের মধ্যে পড়ে। তারপর উইথড্র মানি, ব্যবসার মালিক ব্যবসা থেকে টাকা তুলেছে, এটাও ইকোনমিক ইভেন্ট। কিন্তু ইকোনমিক ইভেন্ট নয় কোনটা? কর্মচারীরা যদি স্ট্রাইক ডাকে, লক আউট করে দেবে, স্ট্রাইক করলো, ধর্মঘট করলো, ঠিক আছে তো? তো বুঝে গেলি অ্যান্সার। এবার দেখ, অ্যাকাউন্টিং ইজ অ্যান কি, আগের দিন বলেছিলাম, বল অ্যাকাউন্টিংটা কি? আর্ট অ্যান্ড সায়েন্স, এই কোশ্চেনটা অ্যান্সার ভালো দিতে পারিস। বোথ আর্ট অ্যান্ড সায়েন্স। 84, ইনফরমেশন অ্যাবাউট ফিনান্সিয়াল পজিশন অফ আ বিজনেস কনসার্ন ইজ ডিসক্লোজ, ঠিক আছে? ফিনান্সিয়াল পজিশন মানে ব্যালেন্স শিট, কতবার বলবো? বহুবার বলেছি, ফিনান্সিয়াল পজিশনটাকে বলা হয় ব্যালেন্স শিট। অ্যামাউন্ট অফ বিল পেবেল, বল বিল পেবেল কি? অ্যাসেট, লাইবিলিটি, ইনকাম, এক্সপেন্সেস, ক্যাপিটাল, কোনটার মধ্যে পড়ে? বিল পেবেল, লাইবিলিটি, বিল পেবেল, লাইবিলিটি। হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য অবজেক্টিভ অর ইউটিলিটি অফ অ্যাকাউন্টিং, মানে অ্যাকাউন্টিং এর উদ্দেশ্য কোনটা? অ্যাকাউন্টিং এর উদ্দেশ্য কোনটা? 85 এরটা দেখ, না সরি 85 না, তো 86। অ্যাকাউন্টিং এর উদ্দেশ্য কোনটা? সেন্ট্রালাইজ ট্রানজাকশন, ঠিক আছে তো? হ্যাঁ ঠিক আছে। প্রিপারেশন অফ ইনফরমেশন, অ্যাসার্টেনমেন্ট অফ ফিনান্সিয়াল রেজাল্ট, ঠিক আছে, অল অফ দিস। তাহলে হিসাব নিকাশের উদ্দেশ্য কোনটা? সবকটাই ডি হবে। 87, 87 কি বলছে দেখ, বলছে হুইচ অফ দ্য ফলোইং ইজ নট আ ব্রাঞ্চ অফ অ্যাকাউন্টিং, আগেই বললাম, এটা কপি কোশ্চেন রে, কপি কোশ্চেন, ওই কোশ্চেনটা তুলে দিয়েছে। বল এটা বল, কোনটা ব্রাঞ্চ অফ অ্যাকাউন্টের মধ্যে পড়ে না? বুক কিপিং। 88, হুইচ অফ দ্য ফলোইং উইল নট বি রেকর্ডেড ইন দ্য বুকস অফ অ্যাকাউন্ট, এই যে এই পেজগুলো হয়ে গেল, তোর পিডিএফ দেওয়া আছে, বুঝছিস তো? যদি পারিস বাড়িতে 11 করে নাম ইয়ে করবি, দিন কটা রাইট করছিস, তাহলে তো করতি, ফলে তোর কাছে পড়তে পড়তেই তোর হয়ে যাবে। 88, হুইচ অফ দ্য ফলোইং উইল নট বি রেকর্ডেড ইন দ্য বুকস অফ অ্যাকাউন্ট, এর মধ্যে কোনটা বুকস অফ অ্যাকাউন্টের মধ্যে রেকর্ড করা হয় না? এর মধ্যে কোনটা বুকস অফ অ্যাকাউন্টের মধ্যে রেকর্ড করা হয়? কোয়ালিটি অফ স্টাফ, সোজা কোশ্চেন। 89, বল হুইচ অফ দ্য ফলোইং ইজ নট অ্যান অ্যাসেট, এর মধ্যে কোনটা অ্যাসেট নয়? এর মধ্যে কোনটা অ্যাসেট নয়? বল। শুধু এবিসিডি লিখি, কোশ্চেনটা পড় একটু, কোনটা কোনটা? বিল পেবেল অ্যাসেট নয়, এটা লাইবিলিটি তো। বলছে কোনটা অ্যাসেট নয়?
পেটেন্ট তো অ্যাসেট, পেটেন্ট ইনটেনজিবল ফিক্সড অ্যাসেটস, পেটেন্ট টু ইনটেনজিবল ফিক্সড অ্যাসেটস। ঠিকই বল, কি দুটোই? বিল পেবেল বললাম, কোনটা অ্যাসেট নয় বলেছে, কোনটা অ্যাসেট নয় বলেছে, বিল পেবেল অ্যাসেট নয়। 90 ফিনান্সিয়াল ইনস্টিটিউশন আর ড্যাশ ইউজার অফ অ্যাকাউন্টিং ইনফরমেশন। তুই বল দেখি, দেখ পড় না এটা, আমি বলেছি মিনিং বলেছি। ফিনান্সিয়াল ইনস্টিটিউশন আমরা পড়েছিলাম ইউজার দু রকমের, একটা ইন্টারনাল একটা এক্সটার্নাল। ইন্টারনাল মানে ঘরের মধ্যে আর এক্সটার্নাল ঘরের বাইরে। তাহলে বল ফিনান্সিয়াল ইনস্টিটিউশন কি ঘরের মধ্যে না ঘরের বাইরে? ফিনান্সিয়াল ইনস্টিটিউশন ঘরের বাইরে, ব্যাস অ্যান্সার হয়ে গেল এক্সটার্নাল। এইভাবে পড়তে হবে, এইভাবে এসে করতে হবে। 90টা হবে এ। হুইচ অফ দ্য ফলোইং ইজ ট্রানজাকশন, মধ্যে কোনটা ট্রানজাকশনের মধ্যে পড়ে? বল কোনটা ট্রানজাকশনের মধ্যে পড়ে? টু রিক্রুট মিস্টার রয় ইজ আ ম্যানেজার উইথ মান্থলি স্যালারি 10,000 টাকা। তুই কাউকে কাজে নিয়োগ করলি। টু গিভ আ গিফট সিস্টার ম্যারেজ, বোনের বিয়েতে গিফট করলি, ঠিক আছে। টু ওপেন আ কারেন্ট অ্যাকাউন্ট ইন আ কমার্শিয়াল ব্যাংক বাই ₹20,000, অল অফ দিস। 91 এরটা কি হতে পারে বল? ধর অল অফ দিস কি করে হয়? ট্রানজাকশন, দেখ ভালো করে বলছে, বলছে এখানে কোনটা ট্রানজাকশন। ট্রানজাকশন কাকে বলে? যেখানে টাকা পয়সার দেওয়া নেওয়া হবে, বুঝতে পারলি তো? টাকা পয়সা দেওয়া নেওয়া হবে। আপনার কি শিখেছিলাম আমরা অ্যাকাউন্টে, কি বলে সেই যেখানে ধর আমি তোকে 10 টাকা দিলাম, মানে কি তোর কাছে 10 টাকা ঢুকলো, আমার কাছে 10 টাকা বেরোলো। এখানে টাকা পয়সা মানে পার্টি মানে ফিনান্সিয়াল রেজাল্ট, একটা ফিনান্সিয়াল চেঞ্জ হলো, বুঝতে পারলি? একটা ফিনান্সিয়াল চেঞ্জ হলো, মানে বলতে পারি যে ফিনান্সিয়াল মানে আর্থিক অবস্থার পরিবর্তন। তাহলে এখানে দেখ, আমি কাউকে কাজে নিয়োগ করলাম, আজকে আমার কোচিং সেন্টারে কাউকে কাজে নিয়োগ করলাম। কাউকে কাজে নিয়োগ করলে টাকা পয়সা যাতায়াত হয়, কাজ করবে তারপর যখন টাকা দেবে তখন টাকা পয়সা, এখন তো হবে না। তারপর বলেছে কি, আজকে গিফট করলাম, বোনের বিয়েতে গিফট করলাম, গিফট দিলাম। আরে কি গিফট দিলাম? কি বলেছে গিফট দিলাম? কিছু বলেছে এখন বলতো না। তাহলে এখানে কি হচ্ছে? তাহলে এখানে হচ্ছে তোর কারেক্ট অ্যান্সার হবে, তুই ব্যাংকে একটা অ্যাকাউন্ট, তুই বল ব্যাংকে অ্যাকাউন্ট খুলে কি হবে? তোর ঘর থেকে টাকা গেল, ব্যাংকে টাকা পড়লো, বুঝতে পারলি? তাহলে কারেক্ট অ্যান্সার কি হতে পারে এখানে? ব্যাংকে অ্যাকাউন্ট খোলাটাই হচ্ছে তোর ট্রানজাকশন। এবার ট্রানজাকশন কোনটা? ব্যাংকে অ্যাকাউন্ট খোলা। সি। 92টা বলছে হুইচ অফ দ্য ফলোইং ইজ নট আ লাইবিলিটি, আমাদের কোনটা লাইবিলিটি নয়? কি হতে পারে বল? বল না, চেষ্টা কর না। ক্যাপিটাল লাইবিলিটি লাইবিলিটি নয়, বল। আচ্ছা, বিল পেবেল লাইবিলিটি। তারপর প্রভিশন ফর ডাউটফুল ডেট। দেখ এনি কাইন্ড অফ প্রভিশন, আজকের পর মাথায় রাখবি, এনি কাইন্ড অফ প্রভিশন, যে কোনো রকম প্রভিশন মানে লাইবিলিটি। প্রভিশন মানে লাইবিলিটি, তিনটে লাইবিলিটি। পেটেন্ট এই মধ্যে কি বলেছিলাম বল? পেটেন্ট, পেটেন্ট এই মধ্যে কি পড়ালাম? ইনট্যানজিবল ফিক্সড অ্যাসেট বলেছিলাম না? তাহলে পেটেন্ট কি লাইবিলিটি না সেটা অ্যাসেট? চলে আয়। বলছে কি, ইফ ক্যালকাটা ফার্নিচার মার্ট পারচেজ টু আলমিরা ইট উইল বি ট্রিটেড এজ অ্যাকাউন্টিং। শোন 93টা বল দেখি, 93টা বল। বলছে ধর আমার বাড়ির পাশে একটা ফার্নিচারের দোকান আছে, জনপ্রিয় ফার্নিচার। আচ্ছা সামনে এই ফার্নিচারের দোকান, এবার আমার বাড়ির পাশে আশেপাশে বাড়িতে অনেক ফার্নিচারের দোকান আছে। সে দুটো আলমারি কিনলো, সে দুটো আলমারি কিনলো। আচ্ছা বাদ দে, এখন ধর আজকে আমি একটা আলমারি কিনবো, ওই ধর কোয়েল আজকে একটা বাড়িতে একটা আলমারি কিনে নিয়ে চলে আসলো, ঠিক আছে তো? তাহলে ওর কাছে কি? ওর কাছে আছে, ও আলমারিটা কিনেছে কেন? ইউজ করার জন্য। কিন্তু একটা কাঠের দোকান, ফার্নিচারের দোকান, ও আলমারি কিনেছে কেন জন্য? কি আলমারিটা ইউজ করার জন্য কিনেছে? কেন কিনেছে? বেচার জন্য কিনেছে। তাহলে ডিফারেন্স বুঝতে পারলি? ডিফারেন্স বুঝতে পারলি? তাহলে কি হবে? এটা অ্যান্সার হবে পারচেজ। চুরানব্বই, পারচেজ অফ অ্যাসেটস, অ্যাসেট কেনা। অ্যাসেট কেনাকে কি বলা হয়? ক্যাপিটাল খরচ, রেভিনিউ খরচ। আমি সি আর ডিতে গেলাম না, এ আর বির মধ্যে অ্যান্সার হয় বল। অ্যাসেট কেনা হচ্ছে ক্যাপিটাল খরচ। 94টাই হবে। এই কোশ্চেন গুলো দেখে এই পাশাপাশি লেখা আছে WB11 2016, মানে কি এইগুলো খুব বেশি ইম্পর্টেন্ট। যারা কোশ্চেন করবে এই কোশ্চেন গুলো করতে পারে কিন্তু, হ্যাঁ, যার পাশে ইয়ার লেখা আছে। আচ্ছা দেখ 95, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট আ কোয়ালিটেটিভ ক্যারেক্টারিস্টিক অফ অ্যাকাউন্টিং ইনফরমেশন। কোয়ালিটেটিভ, কোয়ালিটেটিভ, এর মধ্যে কোনটা কোয়ালিটেটিভ ক্যারেক্টারিস্টিক নয়?
which of the following is not a qualitative characteristic of account? হ্যাঁ বল। এর মধ্যে কোনটা কোয়ালিটেটিভ ক্যারেক্টারিস্টিক? অ্যাকাউন্টেন্সি ইনফরমেশন যে বৈশিষ্ট্য হয় না, দু রকমের বৈশিষ্ট্য, একটা কোয়ালিটি হয় একটা কোয়ান্টিটি হয়। আমি বারবার করে বলেছিলাম, কোন ক্লাসে বলেছিলাম তোদের বললাম নাকি ক্লাস 12 এ বললাম? হ্যাঁ, কোনো না কোনো ক্লাসে বলেছিলাম, 11 বা 12 এ বলেছিলাম। দেখ দুটো হয়, একটা কোয়ালিটি হয় একটা কোয়ান্টিটি হয়। কোয়ালিটি মানে বেশ, কোয়ালিটি কাকে বলে? কোয়ালিটি মানে কি? আজকে ধর বলছি তোর মা তোকে একটা ভালোবাসা দিবে, ভালোবেসে কোনো একটা কাজ করবে, তাহলে এই যে এটা, এর মধ্যে কি হয়? এটা কি কোনো সংখ্যা দিয়ে পরিমাপ করতে পারি? মায়ের ভালোবাসাকে তুই বলতে পারবি? কিন্তু কিন্তু ধর এবার তুই কোনো কোম্পানি চাকরি করতে গেছিস, তোকে একটা মাইনা দিল, এটা কি সংখ্যা দিয়ে বিচার করতে পারি? তুই যখন কোনো কোম্পানি চাকরি করতে গেলি, ঠিক আছে, তোকে মাসের শেষে 30,000 40,000 টাকা মাইনা দিল, এটা কি সংখ্যা দিয়ে বিচার করা যায় কি যায় না? অবশ্যই যায়। তাহলে দুটো জিনিস, একটা কোয়ালিটি আর একটা কোয়ান্টিটি হয়। তাহলে অ্যাকাউন্টেন্সি কাকে নিয়ে আলোচনা করে জানিস তো? অ্যাকাউন্টেন্সি কোয়ান্টিটি নিয়ে আলোচনা করে, কোয়ালিটি আলোচনা। তো বলছে বলো এর মধ্যে বলছে হুইচ অফ দ্য ফলোইং ইজ নট আ কোয়ালিটেটিভ ক্যারেক্টারিস্টিক অফ অ্যাকাউন্টিং ইনফরমেশন? বলছে এর মধ্যে কোনটা গুণগত বৈশিষ্ট্য নয় বা কোয়ালিটিভ ক্যারেক্টারিস্টিক নয়, কোয়ালিটেটিভ ক্যারেক্টারিস্টিক নয়, প্রেজেন্টেশন কোয়ালিটিভ ক্যারেক্টারিস্টিক নয়, এটা ধরো প্রেজেন্টেশন। হুইচ অফ দ্য ফলোইং ইজ এ ইন্টারনাল, আগে বলেছি বল, কপি কোশ্চেন। ইন্টারনাল ইউজার কে হবে? ইন্টারনাল কে? এর মধ্যে ইন্টারনাল কে? বল ইন্টারনাল কে? ইন্টারনাল কে? ম্যানেজমেন্ট। তো বল নেক্সট, বল সাপ্লায়ার অফ গুডস এন্ড সার্ভিসেস অন ক্রেডিট। কারণ সাপ্লায়ার অফ গুডস এন্ড সার্ভিসেস অন ক্রেডিট, সাপ্লায়ার থেকে ধারে গুডস কিনে তাকে কি বলা হয়? এইটা 97টা বি হবে। 98 বলছে নেচার অফ ক্যাপিটাল, ক্যাপিটাল নেচারটা কি? ক্যাপিটাল অ্যাসেট। কি করে ক্যাপিটাল অ্যাসেট হয়? ক্যাপিটাল অ্যাসেট নয়। ক্যাপিটাল কি ইনকাম না স্যার? ক্যাপিটাল ইনকাম নয়। ক্যাপিটাল কি এক্সটার্নাল লাইবিলিটি? না, ক্যাপিটাল ইন্টারনাল লাইবিলিটি। ক্যাপিটাল হচ্ছে ইন্টারনাল লাইবিলিটি। 98টা বি হলো। 99 ইনফরমেশন অ্যাবাউট ফিনান্সিয়াল পারফরম্যান্স অফ এ বিজনেস কনসার্ন ইজ ডিসক্লোজড। ঠিক আছে, ফিনান্সিয়াল পারফরম্যান্স এর যে ইনফরমেশন গুলো ডিসক্লোজ হয় কোথায়? প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট। 99 এরটা সি হবে। হু অফ দ্য ফলোইং ইজ নট অ্যান এক্সটার্নাল, এর মধ্যে কে এক্সটার্নাল নয়? এক্সটার্নাল নয় কোনটা? একই কোশ্চেনের অ্যান্সার, ম্যানেজমেন্ট। 61 হবে ডি, ম্যানেজমেন্ট এক্সটার্নাল নয়। 101 হুইচ অফ দ্য ফলোইং ইজ নট আ বিজনেস ট্রানজাকশন, এর মধ্যে কোনটা বিজনেস ট্রানজাকশন নয়? কি কোনো পয়েন্ট মিস করে গেছিস? কত নম্বর পয়েন্ট? 99 এরটা কি বললাম অ্যান্সার? সি, প্রফিট এন্ড লস। 100টা ডি, ম্যানেজমেন্ট। 101 বলছে কি দেখ শোন, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট আ বিজনেস ট্রানজাকশন, এর মধ্যে কোনটা বিজনেস ট্রানজাকশন নয়? এর মধ্যে কোনটা বিজনেস ট্রানজাকশন নয়? গুডস কিনলাম, ট্রানজাকশনের মধ্যে পড়ে। ল্যান্ড কিনলাম, ট্রানজাকশনের মধ্যে পড়ে। ক্যাশ উইথড্র করলাম, ট্রানজাকশনের মধ্যে পড়ে। ট্রানজাকশন নয় কোনটা? তুই কোনো এমপ্লয়িকে অ্যাপয়েন্ট করলি, তার একটা ইন্টারভিউ কন্ডাক্ট করেছিস, এটা ট্রানজাকশন নয়। তাহলে কি হলো? 101 একটা ডি হবে। 102 রিপিটেড কোশ্চেন। আগেই বললাম এর মধ্যে কোনটা অ্যাকাউন্টিং ইনফরমেশনের কোয়ালিটেটিভ ক্যারেক্টারিস্টিক নয়? প্রেজেন্টেশন মানে উপস্থাপনা। 103 দোজ হু সেল গুডস অন ক্রেডিট। বল এটা কেইটার্স, ঠিক বলেছিস অ্যান্সার। বলছে দোজ হু সেল গুডস অন ক্রেডিট, হু সেল গুডস অন ক্রেডিট। এখানে কিন্তু ভালো করে যদি ইংলিশ বা বাংলা যাই পড়ি, এখানে বলেছে যারা, মানে পণ্য যারা ধারে বিক্রি করে। এখানে বলেছে যাদেরকে ধারে বিক্রি করে, যাদেরকে ধারে বিক্রি করে, তাহলে এটা যাদেরকে বলে যারা বিক্রি করে।
যারা বিক্রি করে তাদেরকে কি বলে? ক্রেডিটার্স। বুক কিপিং কি? বুক কিপিং কি? আর্ট, সায়েন্স, প্রসেস, অল অফ দিস হবে। বুক কিপিং আর্ট হয়, সায়েন্স হয়, আর্ট সায়েন্স আগেই বলেছিস, আর বুক কিপিং একটা প্রসেসের মধ্যেও পড়ে। 105 বলছে বুক কিপিং ইজ দ্য আর্ট অফ রেকর্ডিং বিজনেস ডিলিং ইন আ সেট অফ বুকস। দ্য স্পিকার, কে বলেছে কথাটা? এই যে এ হবে। 106 bookkeeping is an art of recording business transaction in terms of money. The speaker of the statement, এই স্টেটমেন্টটা কে বলেছে? 106 টা কি হবে? স্পাইসার এন্ড বেগলার। বুককিপিং স্টার্টস ফ্রম, বুককিপিং কোথা থেকে শুরু হয়? রেকর্ডিং অফ ট্রানজাকশন, মেজারিং অফ ট্রানজাকশন, আইডেন্টিফাইং দ্য ফিনান্সিয়াল ট্রানজাকশন, ডিসাইডিং ডেবিট এন্ড ক্রেডিট। বল কি হবে? 107 টা কি হবে? আইডেন্টিফাইং অফ ফিনান্সিয়াল ট্রানজাকশন। বুককিপিং শুরু হয় কি? প্রথমে সবার প্রথম আইডেন্টিফাই করতে হয়। কি বলেছিলাম আগের দিন? প্রথমে আইডেন্টিফাই করতে হয়, তারপর কি করতে হয়? মেজার করতে হয়, তারপর রেকর্ডিং করতে হয়। পিক দ্য অড ওয়ান আউট, মানে এখানে অড কোনটা লাগছে তোর কাছে? গুডউইল, প্ল্যান্ট এন্ড মেশিনারি, বিল্ডিং, স্টকটা অড লাগছে, তাই না? স্টকটা অড লাগছে। এই অড মানে কি? সেখানে আমরা ইয়েতেও দেখছিলাম, ওইগুলোও দেখছিলাম অড ওয়ান মানে কত। ধর তোকে 4টে অপশন দিল, তার মধ্যে 3টে অপশন একই দিকে মন নেবে, আর একটা অপশন অন্যদিকে মন, এটাকে বলে অড ওয়ান। বুঝতে পারি তো? তাহলে এখানে এখানে দেখ স্টকটা অন্যদিকে মন দিয়েছে। মানে এখানে দেখ এই যে প্রথমে এ বি সি 3টে যে পয়েন্ট দিয়েছে, 3টে কিন্তু ফিক্সড অ্যাসেট দিয়েছে, আর স্টকটা কারেন্ট অ্যাসেট। এইটাকে অড ওয়ান করে। বুক কিপিং কোথায় শেষ হয়? অ্যাকাউন্টিং শেষ হয় ফাইনাল। বুক কিপিং, বুক কিপিং কোথায় শেষ হয়? বুক কিপিং ও বললো স্যার ফাইনাল অ্যাকাউন্ট, ফাইনাল অ্যাকাউন্ট অ্যাকাউন্টিং শেষ হয়। বলছে রেকর্ডিং ট্রানজাকশন, ক্লাসিফাই ট্রানজাকশন, প্রিপারেশন অফ ট্রায়াল ব্যালেন্স। হ্যাঁ, প্রিপারেশন অফ ট্রায়াল ব্যালেন্স। বুক কিপিং শেষ হয় কোথায়? ট্রায়াল ব্যালেন্স প্রিপেয়ার। এটা আমার একটা ডাউট আছে, বুঝিস তো? এটা ডাউট আছে কি জানিস তো? এটা না অনেক বইতে বি দিয়েছে, অনেক বইতে সি দিয়েছে। অনেক বইতে বি দিয়েছে, অনেক বইতে সি দিয়েছে। বুঝতে পারলি তো? এই যে নিমাই বাগচির বইতে অ্যান্সারটা ট্রায়াল ব্যালেন্স লিখেছে, সি লিখেছে, কিন্তু ম্যাক্সিমাম বইতে বি লিখেছে। হ্যাঁ বল। গুগল তো ভুলভাল অ্যান্সার দেবে। আমি তো বি জানি, এটাকে বি বলে। আমি এটাকে বি জানি। আমি বলবো, আমাকে বললে আমি বলবো বি লেখ অ্যান্সার। আমিও সিটাকে বলবো না। না, আমার কাছে বি লাগছে। দ্য ফুল ফর্ম অফ পিপি, আগের ক্লাসে বলেছিলাম পিপির ফুল ফর্ম কি বলেছিলাম মনে পড়ছে? পি ফর প্রপার্টি, পি ফর প্ল্যান্ট, পি ফর ইকুইপমেন্ট, প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট, পিপির ফুল ফর্ম প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট। 111 দ্য ফার্স্ট স্টেপ অফ বুক কিপিং, এ তো আগেই বললো, ও তো বললো, আজকে তুই বললি তো রে। বুক কিপিং এর ফার্স্ট স্টেপ কি বলেছিলি? এগুলো তো বলেছিলি। আইডেন্টিফাই, বল আইডেন্টিফাই, বিটটা আইডেন্টিফাই। 112 এই মতো বললাম, বল বুক কিপিং এর লাস্ট স্টেপ কি? মানে অ্যাকচুয়ালি তো হয় হচ্ছে ক্লাসিফাইং, যদি এখানে ক্লাসিফাইং অপশন দেয়নি, তাহলে ওরা অ্যাকচুয়ালি নিমাই বাগচির বই যে অ্যান্সার করছে, ও লিখছে ট্রায়াল ব্যালেন্স, কিন্তু ম্যাক্সিমাম বইতে এটা কিন্তু লিখেছে ক্লাসিফাই। ঠিক আছে? তাহলে সেই অনুযায়ী অ্যান্সার দেখলে কি হবে? নান অফ দিস। মানে আমি কোন বইটাকে ফলো করি বেশি? TSQI, যেটা CBSE বা ISC বোর্ডে ফলো করে, ওই বই বলছে যে না এটা হচ্ছে ক্লাসিফাই। ঠিক আছে? TSQI বলছে ক্লাসিফাই। হ্যাঁ, এখানে তো নেই অপশন, নান অফ দিস করে। 113 অ্যাকাউন্টিং ইজ অ্যান, অ্যাকাউন্টিং কি আগেই বলার দরকার নেই, এটা অল অফ দিস হবে অ্যাকাউন্টিংটা। 113টা তারপর বলে 114
হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ অ্যান ইকোনমিক ট্রানজাকশন, মানে কোনটা বল, তুই বল দেখি, তুই বল দেখি এর মধ্যে কোনটা ইকোনমিক ট্রানজাকশন? না, বলছে কোনটা ইকোনমিক ট্রানজাকশন, কোনটা ট্রানজাকশন মধ্যে পড়ে, ভালো করে শোন, কোন ট্রানজাকশন বললি, কোন ট্রানজাকশন নয়। যেমন দেখ, হ্যাঁ বল, 114টা বল দেখি, ইয়ে দেখ কর না। হ্যাঁ হ্যাঁ, না না, চেষ্টা কর না, 114টা দেখ, 114টা দেখ। বলছে শোন না, শোন না, বলছে 114টা বলছে কোনটা ট্রানজাকশনের মধ্যে পড়ে। যেমন ধর প্লেসিং অর্ডার অর সাপ্লাই, তুই ধর তোর কোনো গুড শেষ হয়ে গেছে, অর্ডার করলি, ঠিক ট্রানজাকশন। তারপর অ্যাপয়েন্টমেন্ট ম্যানেজার, কোনো একজন ম্যানেজারকে তুই অ্যাপয়েন্ট করলি, এটা ট্রানজাকশন। তারপর সেন্ডিং প্রাইস লিস্ট, বলছি তো প্রাইস লিস্ট পাঠালি, এটা কি ট্রানজাকশন? প্রাইস লিস্ট পাঠালি, এটা লিস্ট পাঠালি, এটা কি ট্রানজাকশন? প্রাইস লিস্ট পাঠালে কি জিনিস কেনা বেচা হচ্ছে নাকি? লিস্ট পাঠালি তো জানতে পারলো। গুডস লস্ট বাই ফায়ার, গোডাউনে গুডস ছিল, আগুন লেগে গেছে, নষ্ট হয়ে গেল, এটা হবে ইকোনমিক ট্রানজাকশন আমাদের। 115, দ্য ফার্স্ট ফাংশন অফ অ্যাকাউন্টিং আফটার কমপ্লিটিং দ্য ফাংশন অফ বুককিপিং এর কাজ শেষ হয়ে যাওয়ার পর অ্যাকাউন্টিং এর প্রথম ফাংশনটা কি? একশো 15 অ্যান্সারটা কি হবে? এটা হবে সামারাইজিং অফ ট্রানজাকশন, ঠিক আছে তো? এটা হচ্ছে সামারাইজিং মানে ট্রায়াল ব্যালেন্সের কথা বলছি। তুই কোশ্চেনটা ভালো করে পড়, তাহলে তুই বুঝতে পারবি আগের কোশ্চেন অ্যান্সারটা ভুল দিয়েছি। তুই বললাম ক্লাসিফাইং, আমি বললাম ক্লাসিফাইং হবে, ওরা লিখে সামারাইজিং। কি লিখে ভালো করে পড়। ওরা বলছে বুক কিপিং এর কাজ শেষ হওয়ার পর, ভালো করে শোন, বলছে বুক কিপিং এর কাজ শেষ হওয়ার পর অ্যাকাউন্টিং শুরু হয়। বুক কিপিং শেষ হলে অ্যাকাউন্টিং শুরু হয়। তাহলে অ্যাকাউন্টিং শুরু হয়, তাহলে অ্যাকাউন্টিং এর প্রথম ফাংশনটা কি হবে? ওরা লিখেছে সামারাইজিং দ্য ট্রানজাকশন, আমি তো এটাই বলছি, সামারাইজিং ট্রানজাকশন। ওরা আগের কোশ্চেনে কি বলছিল, বুক কিপিং এর শেষ কাজটা কি বলেছে? ওরা বলেছিল সামারাইজ, তাহলে ওখানে ভুল দিয়েছিল তো। অ্যান্সারটা বুঝতে হবে তোকে। 116টা, হুইচ ওয়ান, হ্যাঁ হ্যাঁ, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ নট আ ফিচার অফ অ্যাকাউন্ট, এর মধ্যে কোনটা অ্যাকাউন্টিং এর ফিচার নয়? এর মধ্যে কোনটা অ্যাকাউন্টিং এর ফিচার নয়? ইনপুট আউটপুট প্রসেস বলতে পারি, ল্যাঙ্গুয়েজ অফ বিজনেস, এটাই লিখিস ফার্স্ট স্টেপ অফ বুক কিপিং, এটা অ্যাকাউন্টিং এর ফিচারের মধ্যে পড়ে না। 117, বলছে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ আ সেকেন্ডারি অবজেক্টিভ অ্যাকাউন্ট, এর মধ্যে কোনটা অ্যাকাউন্টিং এর সেকেন্ডারি অবজেক্টিভ কোনটা? টু সেটেল ট্যাক্স লাইবিলিটি সেটেল করা হচ্ছে অ্যাকাউন্টিং এর সেকেন্ডারি অবজেক্ট। 118টা, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ নট আ লিমিটেশন অফ অ্যাকাউন্টিং, কোনটা অ্যাকাউন্টিং এর লিমিটেশন নয়? কতটা বলবো? হ্যাঁ হ্যাঁ, 118টা বলছি, কোনটা অ্যাকাউন্টিং এর লিমিটেশন নয়? বলছে কোনটা অ্যাকাউন্টিং এর অসুবিধা নয়, মানে অ্যাকাউন্টিং এর সুবিধা। অসুবিধা নয় মানে সুবিধা, তাহলে অ্যাকাউন্টিং এর অসুবিধা কোনগুলো? ইনফ্লুয়েন্স বাই পার্সোনাল জাজমেন্ট, এটা অ্যাকাউন্টিং এর একটা অসুবিধা। বেসড অন হিস্টোরিক্যাল কস্ট, অ্যাকাউন্টিং এর অসুবিধা। অ্যাবসেন্স অফ কোয়ালিটিভ ইনফরমেশনস, ঠিক আছে, এটাও অ্যাকাউন্টিং এর অসুবিধা। তাহলে অ্যাকাউন্টিং এর সুবিধা কোনটা? কমপ্লেক্স প্রসেস, জটিল প্রক্রিয়া। অ্যাকাউন্টিং একজন একটা জটিল প্রক্রিয়া, কেন জটিল তো হবেই, ও কত কাজ করে একসঙ্গে, কতগুলো কাজ করতে, জটিল প্রক্রিয়া। ফিনান্সিয়াল স্টেটমেন্ট অফ এ রানিং বিজনেস, তো একটা রানিং বিজনেস আর ফিনান্সিয়াল স্টেটমেন্ট কি রিপ্রেজেন্ট করে? এক্সপেক্টেড পজিশন, এস্টিমেটেড পজিশন, অ্যাকচুয়াল পজিশন, ঠিক আছে তো, অল অফ দিস। এস্টিমেটেড পজিশন, অ্যাকাউন্টেন্সি এস্টিমেটেড হয়। 120, অ্যাকাউন্টিং ইজ কন্টিনিউয়াস প্রসেস, ল্যাঙ্গুয়েজ অফ বিজনেস, ইনফরমেশন সিস্টেম। তাহলে 120টা কি হবে? 120টা হবে
অ্যাকাউন্টিং কন্টিনিউয়াস প্রসেস, কন্টিনিউ করে চলতে হয় অ্যাকাউন্টিং, এমন না যে আজ কি করলি আর করবি না, অ্যাকাউন্টিং কন্টিনিউয়াস প্রসেস। অ্যাকাউন্টিং কে বলা হয় একটা ভাষা, অ্যাকাউন্টিং একটা ভাষা। বাংলা যেমন একটা, বাংলা ইংলিশ যেমন একটা ল্যাঙ্গুয়েজের মধ্যে পড়ে, অ্যাকাউন্টিং কিন্তু একটা ল্যাঙ্গুয়েজ। আমরা জার্নাল করার সময় বলেছিলাম অ্যাকাউন্টিং হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ। অ্যাকাউন্টিং হচ্ছে একটা ইনফরমেশন সিস্টেম, ঠিক আছে তো? তাহলে কারেক্ট আনসার হবে অল অফ দিস। 120টা বেটি, 121। দ্য লাস্ট স্টেপ অফ অ্যাকাউন্টিং, তো বল, ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইজ করা, ফিনান্সিয়াল স্টেটমেন্ট ইন্টারপ্রেট করা, কমিউনিকেট অফ অ্যাকাউন্টিং ইনফরমেশন। এটা বলছে 121টা সি হবে নাকি? হ্যাঁ, সেটা সি হবে। বুঝিসনি এটা লাইনের মানে? অ্যাকাউন্টিং যে করে না, অ্যাকাউন্টিং এর লাস্ট স্টেপটা কি? জানানো যে কোনো কাজটা কমপ্লিট হয়ে গেছে, এই যে কোম্পানির যারা ইউজার তাদেরকে জানানো। তাই কি লিখেছে? কমিউনিকেট মানে কি বলতো? ওদের জানানো। ঠিক আছে, কাদেরকে কি জানানো? অ্যাকাউন্টিং ইনফরমেশন জানানো। 122, দ্য বেসিক অবজেক্টিভ অফ অ্যাকাউন্টিং, অ্যাকাউন্টিং এর বেসিক অবজেক্টিভসটা কি? বলছে কিপ রেকর্ড অফ ট্রানজাকশন, ঠিক আছে, ট্রানজাকশন গুলো রেকর্ড করে রাখা। হলো? 123টা বল দেখি, চেষ্টা কর। পড়িয়েছিলাম এটা, এটা পড়িয়েছিলাম জানিস, এই চ্যাপ্টার নর্মাল চ্যাপ্টার পড়েছিলাম। আগের চ্যাপ্টারে লাস্ট থিওরি পড়ানো ওখানে ছিল। তো মনে পড়ে কি অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বলে একটা চ্যাপ্টার পড়েছিলাম, অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড। বলছে কি স্টক ইজ ভ্যালুড এট কস্ট প্রাইস অর মার্কেট প্রাইস হুইচএভার ইজ লোয়ার। বলছে স্টকের ভ্যালুয়েশন করা হয় কস্ট প্রাইস আর মার্কেট প্রাইস হুইচএভার ইজ লোয়ার। এটা কোন অ্যাকাউন্টিং এ বলা হয়? ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, কস্ট অ্যাকাউন্টিং, নাকি অল অফ দিস? ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং এ বলা আছে। আরে শোন না, আগের দিনে পড়লি অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড, আগের দিনে অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড পড়লি। এখন যদি একটা ছোট্ট একটা কোশ্চেন জিজ্ঞাসা করি অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বলতে পারবে? বল দেখি, বলেছিলাম ক্লোজিং স্টকের ভ্যালুয়েশন করা হয় কস্ট প্রাইস এবং মার্কেট প্রাইস হুইচ ইজ লোয়ার। এটা কত নম্বর অ্যাকাউন্ট স্ট্যান্ডার্ড বলেছে? 2 নম্বর অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বলেছিল, 2 নম্বর, 2 নম্বর অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বলেছিল। এটা কারেক্ট আনসার ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং। 124, দ্য অ্যাকাউন্টিং হুইচ ডাজ নট মেক এনি প্ল্যানিং, ঠিক আছে তো? বলছে যে হিসাব নিকাশে কোনো পরিকল্পনা প্রণয়ন করে না, তাকে কি হিসাব নিকাশ, কোনো প্ল্যানিংই করতে হয় না। যেখানে কোনো প্ল্যানিং করতে হয় সেটাকে কি বলা হয়? সেটা ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং। ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং কোনো প্ল্যানিং করতে হয় না। আর যেই অ্যাকাউন্টিং এ শর্ট টার্ম প্ল্যানিং করতে হয় তাকে কি বলা হয়? যে অ্যাকাউন্টিং এ শর্ট টার্ম প্ল্যানিং করতে হয় তাকে কি বলে? কস্ট অ্যাকাউন্টিং। যে অ্যাকাউন্টিং শর্ট টার্ম প্ল্যানিং করতে হয় তাকে বলা হয় কস্ট অ্যাকাউন্ট। যে অ্যাকাউন্টিং এ কোনো প্ল্যানিং করতে হয় না তাকে ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং বলে। যে অ্যাকাউন্টিং শর্ট টার্ম প্ল্যানিং করতে হয় তাকে কস্ট অ্যাকাউন্টিং বলে। আর যে অ্যাকাউন্টিং শর্ট টার্ম এবং লং টার্ম দুটোই করতে হয় তাকে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং। একশো সাতাশেরটা, ড্যাশ ইজ দ্য সোর্স অফ ফিনান্সিয়াল পজিশন রিলেটেড ইনফরমেশন। এর মধ্যে ফিনান্সিয়াল পজিশন বলতে কি বোঝায়? আচ্ছা, কি যেন আগের দিন বলেছিলাম, আমি চেষ্টা কর, মানে বলছি ফিনান্সিয়াল পজিশন বলতে আগের দিন দুটো কথা বলেছিলাম, এদিক টাকা। আমি বলে দিচ্ছি, আগের দিন বলেছিলাম ফিনান্সিয়াল রেজাল্ট বলেছিলাম, আর একটা ফিনান্সিয়াল পজিশন বলেছিলাম। রেজাল্টটা কিসের মধ্যে বের করি বল? কোনো কিছুর রেজাল্ট কিসের মধ্যে বের করি? ফিনান্সিয়াল রেজাল্ট বল, এই বল, ফিনান্সিয়াল রেজাল্ট কিসের মধ্যে বের করি বল? তুই বল, ফিনান্সিয়াল রেজাল্ট কিসের মধ্যে বের করি? ওখানে কিছু লেখা নেই, এখানে নেই কোশ্চেনটা, আমি বলছি ফিনান্সিয়াল রেজাল্ট কিসের মধ্যে বলেছিলাম, খাতায় লিখেও দিয়েছিল, নোট করেছিলাম আমাকে দিয়ে। ওই দেখ, আগের দিন একটা পিডিএফ দিলাম, ওখানে লেখা ছিল ফিনান্সিয়াল রেজাল্ট বলতে কি বোঝায়। ফিনান্সিয়াল রেজাল্ট বলতে বোঝায় প্রফিট অ্যান্ড লস, আর ফিনান্সিয়াল পজিশন বলতে বোঝায় ব্যালেন্স শিট। যে আমি যে এত সুন্দর কষ্ট করে নোটবুক তৈরি করি, বাড়িতে তুই এগুলো পড়ায়, বাড়ি থেকে আর পড়াশোনা করিস না বল? বাড়িতে জানাবো সব। অ্যান্সার হবে ব্যালেন্স শিট। এখানে ফিনান্সিয়াল পজিশন বলেছে, ব্যালেন্স শিট হবে। 128 বলছে প্রোডাকশন রিলেটেড। হ্যাঁ হ্যাঁ,
128 প্রোডাকশন রিলেটেড ইনফরমেশন ইজ अवेलेबल কোন অ্যাকাউন্টিং এর সাহায্যে প্রোডাকশন রিলেটেড ইনফরমেশন পাও কস্ট অ্যাকাউন্টিং প্রোডাকশন রিলেটেড ইনফরমেশন কস্ট অ্যাকাউন্ট 129 human resource related information means the information relating to the না বলেছে এখানে হিউম্যান রিসোর্স রিলেটেড ইনফরমেশন হিউম্যান মানে বুঝিস তো মানব সম্পদ ঠিক আছে মানব সম্পদ রিলেটেড ইনফরমেশন পাই মিনস দ্য ইনফরমেশন রিলেটিং ডেটা স্টেটাস না ওয়ার্ক এরা হবে ওনার আর ম্যানেজার মালিক এবং ব্যবস্থাপকের মধ্যে যে রিলেশনটা হয় তাকে বলে হিউম্যান রিলেশন এবার বলছি ইন অর্ডার টু রিলায়েবল অ্যাকাউন্টিং মাস্ট বি বলছে অ্যাকাউন্টিং ইনফরমেশন কি হওয়া উচিত রিলায়েবলের দিক থেকে যদি দেখি মানে অ্যাকাউন্টিং রিলায়েবল হওয়ার জন্য কি দরকার ফ্যাকচুয়াল আর ভেরিফিয়েবল হওয়া উচিত মানে প্রকৃত এবং যাচাইযোগ্য হওয়া উচিত মানে অ্যাকাউন্টিং যে ইনফরমেশন আছে অ্যাকাউন্টিং ইনফরমেশনটা নির্ভরযোগ্য হওয়ার জন্য নির্ভর করবে কিসের উপর এই ইনফরমেশন গুলো আছে ওটা যেন ফ্যাক্ট অরিজিনাল হওয়া উচিত আর কি বলছে ভেরিফিয়েবল মানে যাচাই করা 131 সবচেয়ে পুরনো ব্রাঞ্চ কোনটা অ্যাকাউন্টিং এর পর এটা তো বলতে পার এটা তো সোজা কোশ্চেন অ্যাকাউন্টিং এর পুরনো ব্রাঞ্চ কোনটা সবচেয়ে অ্যাকাউন্টস এর অ্যাকাউন্ট ওইগুলো তো নতুন এসছে সোশ্যাল হিউম্যান এগুলো নতুন এসছে আগে ছিল না এগুলো সবচেয়ে পুরনো যে ফিনান্সিয়াল অ্যাকাউন্ট এই দেখছো সবার প্রথম ধারণা এসছে ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং তারপর যত অ্যাকাউন্টেন্সি সমাজ যত ডেভেলপ হচ্ছে আস্তে আস্তে তখন ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং এর পর এসছে কস্ট অ্যাকাউন্টিং তারপর এসছে ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট বুঝলেন সবার প্রথম ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং এসছে 132 which one of the following is most recently developed branch of accounting কোন ব্রাঞ্চটা রিসেন্টলি ডেভেলপ হয়েছে এই তো বললাম তো বল দেখি কি হবে এটা সবচেয়ে রিসেন্ট ডেভেলপ হয়েছে কোনটা আমি তো সবার পুরনো কোনটা ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং এর পরে এসে কস্ট অ্যাকাউন্টিং কস্টের পরে এসে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং তার মানে এই তিনটের মধ্যে কোনটা নতুন ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং দেখ ভাই এটা তো বলছি এদিক শোন কোনো এই টাকার মতো একটা বড় কোম্পানি ওই কোম্পানিতে ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং আছে তারপর কস্ট অ্যাকাউন্টিং আছে আবার ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং আছে ব্যাপারটা বলতে পারি কিন্তু ধর আমি তোকে বলছি নর্মালি ধর বাড়ি থেকে বেরো রোডের নাগের বাজারে যা কোনো দোকানে যাস কোনো একটা দোকানে গেলে তোমার দোকানে কস্ট অ্যাকাউন্টেন্টকে দেখাও তো ধর কস্ট অ্যাকাউন্ট আমার দোকানে কি বলে আমার তোমার দোকানে ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট আমার দোকানে ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট কি করবে কোনো কাজ নেই কোনো কাজ নেই আর আনবো না এডিশন কস্ট অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট অ্যাকাউন্টের সবার সামর্থ্যের মধ্যে থাকে না রাখা সবাই রাখতে পারে না প্রচুর টাকা লাগে অনেক বড় বড় কোম্পানি এফোর্ড করতে পারে কিন্তু সমস্ত দোকানে ফিনান্সিয়াল অ্যাকাউন্ট তুই যা সিলেদের দুটো কিনতে যা বুঝলি আর কস্ট অ্যাকাউন্টিং কারা রাখে জানি কস্ট অ্যাকাউন্ট কারা রাখে তোরা কস্টিং তো করছিস যখন কোনো কোম্পানির প্রোডাকশন করে তুই সিলেদার্সের দোকান ওদের জুতো তৈরি করবে ওদের ফ্যাক্টরি আছে ওকে কস্ট অ্যাকাউন্টেন্ট বুঝলি তাহলে কস্ট অ্যাকাউন্টিং কারা রাখে যারা ম্যানুফ্যাকচারিং করে তারা কস্ট অ্যাকাউন্টিং নেবে তাহলে ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং কারা ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং সবাইকে রাখতে পারে আজকে ধর আমি তোকে বলছি ধর সাপোজ ধর এটা ধর এইচপি ল্যাপটপে পড়াচ্ছি ঠিক আছে তো ধর এইচপি কোম্পানি ও ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং রাখে এবার ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং এর কাছে এই কোম্পানির মালিক এসে বললো আচ্ছা বলো দেখি এই ল্যাপটপটা তৈরি করতে কত খরচা হয়েছে ও বলছে এই বলবো বলছে এর জন্য কি আমাকে মাইনে দাও নাকি এর জন্য আমাকে মাইনে দাও না তোমার কোম্পানি বছরের শেষে কত টাকা লাভ করলো বা লস করলো সেটা বলো আমি বলে দেবো আমার এটা ডিউটি নয় এই ল্যাপটপটা তৈরি করতে কত খরচা হয়েছে এই ল্যাপটপ বিক্রি করে কত টাকা কামাবো এইগুলো কাজ আমার কাজ না এটা এর জন্য তোমাকে বলতে করবে কি এর জন্য তোমাকে নতুন একজন অ্যাকাউন্টেন্ট নিয়োগ করতে হবে বলছে সেই অ্যাকাউন্টটা কিরকম অ্যাকাউন্ট কস্ট অ্যাকাউন্টিং বলে
বুঝতে পারলি তো, সবার কাজ না এটা। এবার দেখ, এবার মালিক এসে এইচপি কোম্পানির মালিক এসে ফিনান্সিয়াল অ্যাকাউন্টেন্টকে জিজ্ঞাসা করলো, আচ্ছা আমরা তো এইচপি ল্যাপটপ তৈরি করি, ভাবছি অনেকে বলছে এই মেশিনটা কিনবে, মেশিনটা কেনা উচিত, তুমি একটা আমাকে সাহায্য করবে। বলছে এর জন্য আমাকে মাইনা দাও। এই কাজ আমার কাজ না, আমি বলবো না, এটা এটা আমার কাজই না, আমি কি করে বলবো, আমি জানিই না, আমার নলেজই নেই। বলে তাহলে কে কে বলতে পারবে? বলছে এর জন্য আলাদা একজন অ্যাকাউন্টেন্টকে নিয়োগ করতে হবে, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট। বুঝতে পারলি তো কি বললাম, আলাদা আলাদা ব্রাঞ্চ। তার মানে কি বুঝতে পারলি, কোন অ্যাকাউন্টিং ছাড়া কোন বিজনেস অচল হয়ে যাবে বল? কোন অ্যাকাউন্টিং মেনটা কোন? ফিনান্সিয়াল অ্যাকাউন্ট, মেন ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং। এই ধর আজকে ধর আমার কোচিং সেন্টারে অ্যাকাউন্টিং করতে হয়, যে অ্যাকাউন্টিং হচ্ছে ফিনান্সিয়াল অ্যাকাউন্ট। আমার কোচিং এ কস্ট অ্যাকাউন্টিং কি করতে লাগবে? লাগবে, হ্যাঁ লাগতে পারে, যদি কোচিং সেন্টার খুব বড় লাগবে। কখন? আমি যে তোদের থেকে ধর কোনো একটা স্টুডেন্টের থেকে ফিস চার্জ করছি, একটা ফিস, এই ফিসটা এত টাকাই হওয়া উচিত। দেখতে হবে কত টাকা অরিজিনালি হওয়া উচিত, বা আমি যে তোদের পড়াচ্ছি, পড়ানোর জন্য আমার খরচাটা কত, যে বড় এটা হচ্ছে এইগুলো যে নির্ধারণ করে তাকে কস্ট অ্যাকাউন্ট। আজকে ধর আমার কোচিং সেন্টারে আমি স্মার্ট বোর্ড কিনতে চাই কি চাই না, আমাকে কেউ ডিসিশন দেবে তো, এটা ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট। বুঝতে পারলি, কোনো বিষয় ডিসিশন দিতে ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট সাহায্য করে। এবার বলছি 133, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ব্রাঞ্চেস অফ অ্যাকাউন্টিং ইজ ইনভলভ ইন প্ল্যানিং? এ তো বললাম, তুই নিশ্চয়ই এটা বলতে পারবি, বল বল, বলার চেষ্টা কর। 133 এর অ্যান্সারটা কি হতে পারে বল? প্ল্যানিং নিতে মানে কোনো বিষয় প্ল্যানিং নিতে সাহায্য করবে। ফরকাস্টিং, ফরকাস্টিং মানে আগে থেকে তোকে ধারণা দেবে, ও পূর্বানুমান করবে। কন্ট্রোলিং আর ডিসিশন মেকিং, কি বললাম, এটা কি হতে পারে? ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং বললাম তো, এটাকে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং বলে। 134, দ্য ব্রাঞ্চেস অফ অ্যাকাউন্টিং অ্যাসার্টেন, এটা কোয়েল বলবি, চেষ্টা কর, কোনো ভুল নেই, অসুবিধা নেই, বুঝিয়ে দেবো। অ্যাসার্টেন এস্টিমেটেড কস্ট অফ প্রোডাকশন, কোন প্রোডাক্টের কস্ট কত হওয়া উচিত এস্টিমেট করে কোন কোন অ্যাকাউন্ট? কস্ট অ্যাকাউন্টিং। বেশ হয়ে গেল। আচ্ছা এই কোশ্চেন গুলোই কস্টিং এর ফার্স্ট চ্যাপ্টার আছে, এই লাস্টে এইগুলো পড়াচ্ছি, এই কস্টিং এর ফার্স্ট চ্যাপ্টার আছে। 135, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ব্রাঞ্চেস অফ অ্যাকাউন্টিং হেল্পস দ্য ম্যানেজমেন্ট টু কন্ট্রোল কস্ট অফ প্রোডাকশন? আচ্ছা, কস্ট অফ প্রোডাক্ট বলছে, বলছে যে হুইচ, বলছে কি হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ব্রাঞ্চেস অফ অ্যাকাউন্টিং, মানে অ্যাকাউন্টিং এর কোন কোন ব্রাঞ্চ সাহায্য করে ম্যানেজমেন্টকে সাহায্য করে কন্ট্রোল কস্ট অফ প্রোডাকশন, প্রোডাকশনে যে কস্টটা হবে এটা কন্ট্রোল করতে ম্যানেজমেন্টকে সাহায্য করে কে? কস্ট অ্যাকাউন্ট, কস্ট অ্যাকাউন্টিং সাহায্য করবে। ভালো করে শোন, ম্যানেজমেন্টকে সাহায্য করবে, ঠিক আছে, ম্যানেজমেন্টকে সাহায্য করবে। তোর প্রোডাক্ট, একটা প্রোডাক্ট তৈরি করতে যে কত খরচা হচ্ছে, সেই খরচাটা কন্ট্রোল করতে হবে, সেটা ম্যানেজমেন্টকে সাহায্য করবে কে? আমি তোকে বোঝাই ব্যাপারটা, শোন। আজকে ধর আমার এই ধর এটা ধর এইচপি ডিজিটাল পেন, এই পেনটা তৈরি করতে কত টাকা খরচা হয়েছে, এই খরচার কথাটা ম্যানেজমেন্টকে জানাতে হবে। কে জানাতে পারবে কি কথা? কস্ট অ্যাকাউন্ট, তাই তো বলেছে। বলছে টু হেল্প ম্যানেজমেন্ট, ম্যানেজমেন্টকে সাহায্য করবে কেন? কন্ট্রোল কস্ট অফ প্রোডাকশন, মানে এই পেনের তৈরি করতে 4,000 টাকা খরচা হয়েছে, এই খরচাটা কন্ট্রোল করতে হতে 4,000 টাকা যদি খরচা না হয়, তো 4 জায়গায় ধরো 3,800, 3,900 বা 3,700, মানে আমি যদি ম্যানেজমেন্টকে না জানাই, ম্যানেজমেন্ট কি করে জানবে খরচা কত হয়েছে? এটা কে জানাতে পারবে? কস্ট অ্যাকাউন্টেন্ট। 136, ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট প্রোভাইডস ইনফরমেশন ফর ডিসিশন মেকিং, ঠিক আছে, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, ঠিক আছে, কোনো বিষয়ে ডিসিশন নিতে সাহায্য করে, ওই ডিসিশনটা কাদেরকে জানায়? ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং। ডিসিশনটা কাকে জানায়? ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং ডিসিশনটা জানায় কোম্পানির ম্যানেজমেন্টকে, কোম্পানির ম্যানেজমেন্টকে ডিসিশন জানায়। ও মালিককে জানিয়েও কোনো লাভ নেই, বড় বড় কোম্পানিতে মালিক অথচ দেখাশোনা করে না, ঠিক আছে, ইনভেস্টরকে বাইরের লোককে জানিয়ে ও কি করবে? ঠিক আছে তো। আর অল দেওয়া পারে ও জানাবে ম্যানেজমেন্টকে, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং সমস্ত ডিসিশন কাকে জানাবে? ম্যানেজমেন্টকে জানাবে। 137, এটা সোজা কোশ্চেন বল, ইন্টারনাল ইউজার কে? ম্যানেজার, ম্যানেজার হচ্ছে ইন্টারনাল ইউজার। 138, এক্সটার্নাল ইউজার কে? এখানে সবাই এক্সটার্নাল, অল অফ দিস, গভর্নমেন্ট, ক্রেডিটার্স, ইনভেস্টর। 139, এর মধ্যে কোনটা ব্রাঞ্চেস অফ ইকোনমিক পড়ে? রিপিট কোশ্চেন, বুক কিপিং। 140, ফিকটিসিয়াস অ্যাসেটের উদাহরণ কোনটা এখানে? স্যার প্রিলিমিনারি এক্সপেন্সেস। তারপর বল 141, প্রাইমারি ফাংশন অফ অ্যাকাউন্টিং, অ্যাকাউন্টিং এর প্রাইমারি ফাংশন কি? এই যে ডিটারমিনেশন অফ ফিনান্সিয়াল রেজাল্ট, ফিনান্সিয়াল রেজাল্ট ডিটারমাইন করা। কোনটা বলবো বল, কে বললি বল, কোনটা বলবো? কত নম্বর পয়েন্টটা? ডি। 142, ইন্টারনাল ইউজার, আবার একই দিয়েছে ম্যানেজার।
143 ক্যাপিটাল এক্সপেন্ডিচার কোনটা? এর মধ্যে ক্যাপিটাল এক্সপেন্ডিচার রিপিট কোশ্চেন, ওয়েজেস পেড ফর কনস্ট্রাকশন অফ বিল্ডিং, 143টা বি হবে। 144 অ্যাকাউন্টিং ইজ আ বা অ্যান, এটা হবে বোথ আর্ট অ্যান্ড সায়েন্স। 145 দোজ হু সেল গুডস অন ক্রেডিট, যে ধারে গুডস বিক্রি করে তাকে কি বলে? ক্রেডিটার্স। এতেই অনেক কোশ্চেন রিপিটই আছে কোশ্চেন। 140 কি আটকে গেছে মিতা? আর 10-12টা কোশ্চেন বাকি, শেষ হয়ে যাচ্ছে। অনেক বড় চ্যাপ্টার, এটা বড় চ্যাপ্টার ছিল। অ্যাকচুয়ালি এই চ্যাপ্টার কি বলতো, দুটো চ্যাপ্টার মিক্স করা আছে। 10টার মধ্যে বাকি আছে। হ্যাঁ 10টা বাকি আছে। বলছে কি অ্যাকাউন্টিং ফাংশন ইজ ড্যাশ ইন নেচার। তাহলে অ্যাকাউন্টিং ফাংশনটা কি? এটা হচ্ছে অ্যানালিটিক্যাল। অ্যাকাউন্টিং ফাংশন কি হয়? অ্যানালিটিক্যাল। অ্যানালিটিক্যাল মানে হচ্ছে জানিস বিশ্লেষণ করা হয়। 147 the process of grouping the transaction of one nature at one place in a separate accounting is called, এটা কি বলা হয়? বলছে the process of grouping of transaction one nature at one place in a separate accounting। আমরা মনে পড়ে আমরা যখন বলেছি জার্নাল করতাম, তখন কি করতাম? অনেক জার্নাল একসঙ্গে থাকতো। সব জার্নাল গুলোকে একটা মানে ধর একই টাইপের জার্নাল গুলো, একই টাইপের অ্যাকাউন্ট গুলো একটা অ্যাকাউন্টের মধ্যে নিতাম, ক্লাসিফাই করতাম। ক্লাসিফাইং করতে, এটাই বলতে চাইছি। 148 হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ নট আ কনসিডার্ড মেইন ব্রাঞ্চ অফ অ্যাকাউন্ট। এর মধ্যে মেইন ব্রাঞ্চ অফ অ্যাকাউন্টের মধ্যে কোনটা পড়ে না? কর্পোরেট অ্যাকাউন্ট। আমাদের গ্র্যাজুয়েশনে 5th সেমিস্টারে একটা সাবজেক্ট আছে, সাবজেক্টের নাম হচ্ছে এটা জানিস তো, ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং। তোরা যে এখন অ্যাকাউন্টেন্সি বলছি, অ্যাকাউন্টস বল ফিনান্সিয়াল, যেটা অ্যাকাউন্টিং বলছি এটাকে ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং বলে। তো বলি স্যার আমাদের বইয়ের তো নাম, বইয়ে তোদের নাম লিখে অ্যাকাউন্টেন্সি, বুঝলি? তোদের বইয়ের নাম অ্যাকাউন্টেন্সি লেখা, কিন্তু যখন কলেজে উঠবি কলেজে বইয়ের নাম লেখা ফিনান্সিয়াল অ্যাকাউন্ট। এই দেখো কলেজে কলেজের বইয়ের নাম একই, ফিনান্সিয়াল অ্যাকাউন্ট। আর তোরা যে এখন 11-এ পড়ছিস না ফার্স্ট সেমিস্টারে কস্টিং করছিস, ওটাকে বলে কস্ট অ্যাকাউন্ট। ঠিক আছে? কি বললাম? কস্ট অ্যাকাউন্টিং, বুঝতে পারছিস? কস্ট অ্যাকাউন্টিং। আচ্ছা ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এটা কলেজে পড়বো, এটা এখন পড়বো ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট কলেজে গিয়ে। ঠিক আছে? আর কর্পোরেট অ্যাকাউন্টিং কোনো অ্যাকাউন্টিং এর কোনো ব্রাঞ্চ নয়, অ্যাকাউন্টিং এর কোনো ব্রাঞ্চ নয়। কর্পোরেট অ্যাকাউন্টিং মানে যেখানে কোম্পানির অ্যাকাউন্টেন্সি করা হয় তাকে বলে কর্পোরেট অ্যাকাউন্ট। ঠিক আছে তো? এটা কোনো ব্রাঞ্চের মধ্যে পড়ে না। 149 বেসিক অবজেক্টিভ অফ হুইচ ব্রাঞ্চ অফ অ্যাকাউন্টিং ইজ টু রেকর্ড দ্য বিজনেস ট্রানজাকশন ইন আ সিস্টেমেটিক ওয়ে and to ascertain the profit and loss of accounting period। এটা শেয়ার করতে সিরিয়াসলি হচ্ছে, বিশ্বাস করে এটা একদম একদম ইজি কোশ্চেন দিয়েছে। এতক্ষণ ধরে যে পড়ালাম কিছু তুই নলেজ নিস, তাহলে বল নেই লাইনটা কি করেছে। বাংলা যারা বাংলা পড়ি বাংলা দেখতে পারিস, ইংলিশটা থেকে বাংলায় বোঝাচ্ছে। বলছে ওই অ্যাকাউন্টিং কে কি বলে? আপনি তিনটে অপশন হবে, ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং, কস্ট অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট। ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং এর কাজ কি? ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং এর কাজ কি? মালিক এসে বললো তুই ধর অ্যাকাউন্টের কাজ করছিস, তোকে বললো আচ্ছা বলো দেখি দেবপর্ণা তোমাকে আমি অ্যাকাউন্টিং হিসেবে রেখেছি, অ্যাকাউন্টেন্ট রেখেছি, বলো এই বছর আমার ব্যবসা থেকে কত টাকা লাভ হলো বা কত টাকা লস হলো তুমি বলো। তাহলে কোন অ্যাকাউন্টিং এর সাহায্য জানতে পারবে না? ফিনান্সিয়াল অ্যাকাউন্ট। তাহলে প্রফিট আর লস জানার জন্য কোন অ্যাকাউন্টিং এর সাহায্য লাগে? ফিনান্সিয়াল অ্যাকাউন্ট। তাহলে কারেক্ট অ্যান্সার বলতে পারলি তো? 149টা বি হল। 150 হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ নট অ্যান ইন্টারনাল ইউজার। এর মধ্যে ইন্টারনাল ইউজার কে না? এর মধ্যে ইন্টারনাল কে না? এক্সটার্নাল। এক্সটার্নাল কে? এখানে এক্সটার্নাল কে বল? স্যার ইনভেস্টর। 150 হলো 51 অ্যাকাউন্টিং ইনফরমেশন ইজ রিকোয়ার্ড বাই ড্যাশ টু ফর্মুলেট পলিসি at the macro level and for the providing subsidy। ঠিক আছে তো? এই লাইনের মানে বলতে পারিস? বলছে অ্যাকাউন্টিং ইনফরমেশন ইজ রিকোয়ার্ড, কার অ্যাকাউন্টিং ইনফরমেশন দরকার? বাই ড্যাশ, এই লোক চারজনের মধ্যে কে? টু ফর্মুলেট পলিসি এট দ্য ম্যাক্রো লেভেল, মানে ম্যাক্রো মানে খুব বিশাল বড় লেভেল, ঠিক আছে? ম্যাক্রো লেভেল প্রোভাইডিং সাবসিডি। তো সাবসিডি বুঝিস না? বলে হোয়াট ইজ সাবসিডি? আইডিয়া আছে? জানিস সাবসিডি কাকে বলে? তোরা সবাই জানিস, এখন বললে মনে হয় এটাকে সাবসিডি বলে।
সাবসিডি বুঝিস, তোরা গ্যাস গ্যাস রাখি না আমাদের বাড়িতে, প্রত্যেকের বাড়িতে গ্যাস রাখি। তো গ্যাস রাখার পর দেখবি তোর প্রতিদিন গ্যাস রাখার পর দেখবি 2-3 দিনের মধ্যে দেখবি তোর অত দেখবি ফোনে মেসেজ আসে, হ্যাঁ 19 টাকা ঢোকে। আরে জানিস কি জানিস না জানিস, ফোন মানে ফোন চেক করবি এই আজকের পর থেকে। আজকের পর থেকে যখনই গ্যাস রাখবি, গ্যাস রাখার পর দেখবি সেই দিন বা তার পরের দিন দেখবি একটা মেসেজ ঢোকে। আর মেসেজ না ঢুকলেও তোর যদি ব্যাংকে পাসবুক থাকে, পাসবুকে আপডেট করিস দেখবি একটা 19 টাকা 47 পয়সা ঢোকে। এটাকে সাবসিডি বলে, বুঝতে পারলি? একটা সাবসিডি ঢোকে সরকার থেকে, তোকে একটা সাবসিডিকে মানে ভর্তুকি বলা হয়, একটা ভর্তুকি দেয়, ঠিক আছে? একটা ভর্তুকি দেয়। আর আরো বলছি, যারা খুব গরিব মানুষ না তাদেরকে উজালা গ্যাস দিচ্ছে, জানিস গ্রামে যারা থাকে তাদের উজালা গ্যাস দেয়। যারা গরিব মানুষ, আমাদের এখানে গ্যাস কিনতে মানে কত হাজার টাকার কাছাকাছি পড়ে, আমাদের এখানে গ্যাস দেয়, গ্রামে অনেক কম টাকায় ওরা গ্যাস পায়, সরকার ভর্তুকি দেয়। ঠিক আছে তো? একটা উজালা গ্যাস আছে ওদের গ্রাম সাইডে পায়, ভর্তুকি ভর্তুকি দিয়ে দিতে হয়। তো আমরা যখন আমি বলছি আমার ফোনে এখন মেসেজ আছে, আমি যখন গ্যাস রাখি যেদিন গ্যাস দিয়ে যায় ধর আমাকে তখন ধর ওই 1000 টাকার মতন দিতে হয়, 1000 টাকার মতন দিয়ে দিতে হয়। তারপর 2 দিন পরে আমার ফোনে মেসেজ আসে, বলছে ইউর অ্যাকাউন্ট ইজ টু বি পেইডেড বাই ₹19.4 এই একটা অ্যামাউন্ট ঢোকে, ঠিক আছে? এবং কোথা থেকে ঢোকে সেটা ওই এবি কি একটা গ্যাসের একটা সংস্থা, ওর নামটা লেখা থাকে ওখান থেকে হচ্ছে। তার মানে এটাকে সাবসিডি। এখন যদি আমি সাবসিডি নিতে না চাই, আমাকে ফোন করে বলে দিতে হবে আমার 19 টাকা দরকার। বলছি ওটা এটাকে সাবসিডি বলে, বুঝতে পারলি? তাহলে সাবসিডি কে দেয়? তাহলে তোর কি মনে হয় এই যে এই সাবসিডিটা দিচ্ছে জানিস কি? এই যে গভর্নমেন্ট দিচ্ছে, তাহলে নিশ্চয়ই বুঝতে পারলি সাবসিডি কে দেয়? গভর্নমেন্ট সাবসিডি দেয়, ঠিক আছে? তাহলে এখানে অ্যান্সার কি হবে? গভর্নমেন্ট। তোকে এতক্ষণ ধরে কেন বোঝালাম জানিস? আমি এটা 5 মিনিট নষ্ট করে কেন বোঝালাম? যাতে তোর জিনিসটা মাথায় ঢুকে যাবে। হয়ে গেছে শেষ। সিলেক্ট দ্য অড ওয়ান। অড কোনটা? ওনার্স ইকুইটি, নেট ওয়ার্থ, নেট অ্যাসেট। এখানে এখানে বলতে পারি অড কোনটা? বল দেখি, কেউ চেষ্টা কর। অড কোনটা? অড মানে কি? অড মানে টোটালি আলাদা। ওনার্স ইকুইটি মানে কি? মালিকের টাকা পয়সা। নেট ওয়ার্থ মানে কি? নেট ওয়ার্থ মানেও মালিকের টাকা পয়সা। তারপর হচ্ছে নেট অ্যাসেট মানে এটাও মালিকের টাকা পয়সা। এখানে অড কোনটা? ড্রয়িংস হচ্ছে অড। 153 which of the following assets are known as active asset? এর মধ্যে কোনটা অ্যাক্টিভ অ্যাসেটস? ট্যানজিবল অ্যাসেটকে অ্যাক্টিভ অ্যাসেট বলে, কারেন্ট অ্যাসেটকে অ্যাক্টিভ অ্যাসেট বলে। ও আচ্ছা, বলছে which of the following assets are known as active asset? এর মধ্যে কোনটা অ্যাক্টিভ অ্যাসেটস? অ্যাক্টিভ অ্যাসেটকে বাংলা কি বলছে? ও বাবা, অ্যাক্টিভ অ্যাসেট ক্রিয়াশীল সম্পত্তি। মানে অ্যাক্টিভ অ্যাসেট মানে কারেন্ট অ্যাসেট হচ্ছে এখানে অ্যাক্টিভ অ্যাসেট, কারেন্ট অ্যাসেট হচ্ছে অ্যাক্টিভ অ্যাসেটস। 154 ড্যাশ আর দোজ অ্যাসেটস হুইচ হ্যাভ নো রিয়ালাইজেবল। কোন অ্যাসেটের রিয়ালাইজেবল ভ্যালু নেই? কোন অ্যাসেটের রিয়ালাইজেবল ভ্যালু নেই? 154টা নমিনাল অ্যাসেটস। নমিনাল অ্যাসেটের কোনো রিয়ালাইজেবল ভ্যালু। ইনট্যানজিবল অ্যাসেটস এর রিয়ালাইজেবল ভ্যালু আছে, ট্যানজিবল অ্যাসেটস এর রিয়ালাইজেবল ভ্যালু আছে, রিয়াল অ্যাসেটের রিয়ালাইজেবল ভ্যালু আছে। কি বললি? কি বললি? ট্যানজিবল। ইনট্যানজিবল মানে গুডউইল। গুডউইল বেচা যায়, গুডউইল বেচা যায়। দেখ নিতাই মিষ্টির দোকান, ও ধর মিষ্টির দোকানের ভ্যালু যদি 50 লাখ টাকা হয়, ঠিক আছে তো? এখন যদি কেউ বলে আমি তোমাকে 80 লাখ টাকা দেবো, ও বিক্রি করে দিই। 50 লাখ টাকা দোকানটা 80 লাখ টাকা কত টাকা এক্সট্রা দামে বিক্রি করলো? 30 লাখ টাকা। তাহলে বিক্রি করতো, গুডউইল বেচা যায় তো। ইনট্যানজিবল অ্যাসেট বেচা যায়, ট্যানজিবল অ্যাসেট তো বেচাই যায় জানিস, আর রিয়েল অ্যাসেটস তো বেচা যায়। তাহলে তাহলে কোনটা বেচা যায় না? নমিনাল অ্যাসেটস। 159 অব্দি আছে, হ্যাঁ শেষ। 155 অল দ্য বিজনেস ট্রানজাকশন আর রেকর্ডেড ইন দ্য বুকস। অল দ্য বিজনেস ট্রানজাকশন রেকর্ড করা হয় কোন বইতে? বিজনেস ট্রানজাকশন রেকর্ড করা হয় বলছে অল দ্য বিজনেস ট্রানজাকশন আর রেকর্ডেড ইন দ্য বুকস। বুক কিপিং। বুক কিপিং 155টা বুক কিপিং হবে। ও আমি ভুল বলেছি, তুই বললে বুক কিপিং, আমি বলে বুক কিপিং হবে না। সমস্ত ট্রানজাকশন রেকর্ড করা হয় অ্যাকাউন্টসে। অ্যাকাউন্টিং বলেনি, অ্যাকাউন্টস। সমস্ত এই যে তুই যে যা করছিস, যত জার্নাল লেজার কোথায় করছিস, সব অ্যাকাউন্টসে করছিস। বলছে অ্যাকাউন্টিং প্লে রোল। অ্যাকাউন্টিং কি রোল প্লে করে? অ্যাকাউন্টিং কি রোল প্লে করে? অ্যাকাউন্টিং হচ্ছে অল অফ দিস, ল্যাঙ্গুয়েজ, হিস্টোরিক্যাল রেকর্ড, ইনফরমেশন, অল অফ দিস। 157 হু ইজ কনসিডার টু বি ইন্টারনাল ইউজার। ইন্টারনাল ইউজার কে? এখানে এমপ্লয়ি। আর দুটো পয়েন্ট বাকি, শেষ। 158 আর 159। পিক দ্য অড ওয়ান।
ক্যাশ, ডেটার্স, ক্রেডিটার্স হচ্ছে অড ওয়ান, তাই তো? কিরে বুঝতে পারলি ক্রেডিটার্স কেন অড ওয়ান? লাস্ট কোশ্চেন, এখানে অড ওয়ান কোনটা? এখানে অড ওয়ান কোনটা? ট্রেড ডিসকাউন্ট অড ওয়ান, মানে একই ধরনের হচ্ছে ক্যাশ পারচেস, ক্রেডিট পারচেস, ক্যাশ ডিসকাউন্ট, কিন্তু একই জিনিস। অড ওয়ান কত? 159 টাকা। শেষ হয়ে গেল।